প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএমএম টিভির পক্ষ থেকে এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে টেবিল টক দেখার জন্য। আজকে আমরা একটু ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করেছি। সবসময় আমরা সাধারণত পলিটিক্যাল টক শো বা অন্যান্য টক শো বেশি করে থাকি, বাট অনেকদিন থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা মহিলা উদ্যোক্তাদের নিয়ে কাজ করব এবং তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তারা চালাচ্ছে অনলাইন এবং অনলাইনের বাইরে কারা কিভাবে কাজ করছে, এরকম একটা অনুষ্ঠান শুরু করার। তো আজকে থেকে সেটা শুরু হয়েছে। আমার সাথে তিনজন অতিথি উপস্থিত আছেন যারা অনলাইন প্লাস পার্সোনাল শপও আছে, সেই নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তার আগে আমি পরিচয় করে দিতে চাই আমার তিনজন অতিথির সাথে। আমার সাথে উপস্থিত আছেন সেলিনা ইকবাল পপি, উনি হচ্ছেন ড্রেস আপের ওনার। সেলিনা ইকবাল পপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে উপস্থিত আছেন এই মুহূর্তে শাহরিয়ার ফুড ক্যাম্পস শাহরিয়ার শারমিন। শাহরিয়ার শারমিন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার সাথে উপস্থিত আছেন নাহার ফেরদৌস সুমা, এলিগেন্ট ইঞ্জিনিয়ারিং। শাহরিয়ার সুমা, সরি নাহার ফেরদৌস, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ আপু। আপনারা আশা করি ভালো আছেন সবাই এই করোনার মুহূর্তে, এবং করোনা মহামারী অবশ্য এখন ইংল্যান্ডে বেশি, বাংলাদেশে তুলনামূলকভাবে একটু কমে যাচ্ছে। তো সেই আপনাদের সেই করোনার প্রাককালে আপনাদের ব্যবসা কেমন চলছে এবং আপনাদের বিস্তারিত আরো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আসলে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা নারীরা আছেন, নারীরা এখনো যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত হননি, তাদেরকে কিভাবে আমাদের জড়িত করানো যায় এবং তারা আপনাদের থেকে আপনাদের মূল্যবান বক্তব্যের কারণে এবং মূল্যবান বক্তব্যের উৎসাহিত হয়ে হয়তো অনেকে তাদের নিজস্ব সক্রিয়তা এবং নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে বলে আমি মনে করি। আমি প্রথমে সেলিনা ইকবাল পপি আপনার কাছে যেতে চাই। আপনি তো অনেক দিন থেকেই ব্যবসার সাথে জড়িত আছেন, তো আপনার শুরুটা যদি একটু বলতেন আমাদের। শুরুটা আসলে আমার শুরুটা সবাই মোটামুটি জানে। আমি চারটা ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছিলাম। এই ঘটনাটা আসলে খুবই পপুলার একটা ঘটনা, মানে সবাই খুব কম বেশি জানে আর কি। শুরুটা আসলে নিজেকে কিছু একটা তৈরি করার জন্যই আমার শুরু হওয়া, যে আমি নিজেকে একটা কিছু তৈরি করব অথবা সেটা একটা করব। এটা কোন যারা জানে না, যেমন অনেকে হয়তো জানে না যে আপনি অনেকভাবে অনলাইনে অ্যাক্টিভ এবং আপনি অনেকদিন থেকে ব্যবসা করছেন, অনেকেই আপনার অনেক পরিচিতি বাংলাদেশে অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি জানতে চাচ্ছি যে আপনি শুরুটা আসলে কবে থেকে আপনি আসলে আমার প্রথমে জীবনটা আসলে যেভাবে শুরু হয়েছে, যে পড়ালেখার পরে সবারই একটা এম থাকে যে আমি একটা চাকরি করব অথবা যে কোনো একটা কিছু জবটাই আসলে আমাদের বাংলাদেশে একটা মেইন ফোকাস থাকে পড়ালেখার পরে, সবার ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, যে আমি ইয়ের পরে একটা পড়ালেখার পরে একটা জব করব। তো আমারও এরকম একটা অ্যাম্বিশনই ছিল যে একটা জবে, ব্যাংকের জবে অথবা যে কোনো অন্য একটা ভালো রিনাউন্ড কোম্পানিতে হয়তোবা জব করব। কিন্তু বাস্তবতার সাথে খাপ খাইয়ে এবং দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে, বাচ্চা হয়ে যাওয়ার পরে, যেটা আমাদের বাংলাদেশের মহিলারা বেশি ফেস করে থাকে, বাচ্চা হয়ে যাওয়ার পরে আসলে আর কিছু করার আমাদের তেমন একটা সুযোগ থাকে না। যাদের ঢাকা শহরে আমরা যারা থাকি, তাদের যে আত্মীয় স্বজন থাকে তাদেরও একটা মানে ইয়ে থাকে যে আত্মীয়রা থাকে না বা ফ্যামিলি থেকে ডিটাচ, করার জন্য বাচ্চাকে লুক আফটার করার জন্য অনেকে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, অনেকেই জব করতে পারেন না। তো সেক্ষেত্রে যখন আমারও এরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি একটা কেননা অনলাইন বিজনেস শুরু করি। তো আমার প্রথমেই আমি যে কথাটা আসলে বললাম, আপনি চারটা ড্রেসের কথা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবাই জানে, এটা হচ্ছে যে আমি চারটা ড্রেস দিয়ে বিজনেস শুরু করেছিলাম। আমি জাস্ট এই লাইনটার কথাই বলতে চেয়েছিলাম, আর বাকিগুলো অবশ্যই আমি বলবো যে আমি কিভাবে শুরু করেছি। সবাই জানে না, এটাও আমি হয়তো জানি, কিন্তু চারটা ড্রেস নিয়ে এটা আমাকে দেখলেই অনেকেই বলে আপু আপনি তো চারটা ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছিলেন। আমার অনেকগুলো ইন্টারভিউ হয়েছে আসলে বেসিক্যালি, তো আমি সবগুলোতেই এরকম বলেছি এবং সবাই দেখা যাচ্ছে এই লাইনটা শুনে খুব ইন্সপায়ার হয়ে যায় যে
4টা ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছে। তো এই জিনিসটা আর কি সবার কাছে খুব একটা ইন্সপিরেশন, যে 4টা ড্রেস নিয়ে বিজনেস শুরু করে আজকে এখানে। তো এই এই লাইনটাই বেসিক্যালি আমি বলতে চেয়েছিলাম, যে 4টা ড্রেস, হ্যাঁ, মানে এটাই খুব একটা পপুলার লাইন, যে 4টা ড্রেস নিয়ে বিজনেসটা শুরু। তো দেখা গিয়েছে যে আমি প্রথমে অল্প অল্প করেই শুরু করছিলাম। অল্প অল্প থেকে দেখা গেল যে একটু ভালোই রেসপন্স হচ্ছে। তখন অনলাইনটা বাংলাদেশে একদম নতুন। অনেকে অনলাইনে এরকম হচ্ছে যে প্রতারিত হচ্ছে, অনলাইনে প্রোডাক্ট দিচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই স্যাটিসফাইড না, বাংলাদেশে এরকম হচ্ছে। এবং সবার একটা ধারণা হয়ে গেছে যে অনলাইন কখনোই ভালো হতে পারে না, এরকম একটা ধারণা হয়ে গেল। কিন্তু আমি নিজেও একবার ড্রেস কিনলাম অনলাইন থেকে। তো আমারও আমি যে ড্রেসটা দেখেছিলাম, যে ছবিটা আমাকে দেয়া হয়েছিল, সেটার সাথে আসলে কোনো মিল আমি পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমার তখন মনে হলো যে কেন বাংলাদেশে এরকম হবে না, যে যা আমরা দেখাচ্ছি তাই আমরা পাচ্ছি, এরকম কেন হবে না। এরকম একটা চিন্তা ভাবনা আমার কাজ করলো, এবং এটাও কাজ করলো যে আমার বাচ্চাটাকে সাথে রেখে আমি যদি ঘরে বসেই এরকম কিছু করতে পারি, যে অল্প স্বল্প করে আমি করি, এগুলা মাথায় রেখে আসলে আমার এটা শুরু হলো। বাচ্চা ছোট ছিল, এখন বাচ্চাটার বয়স 5.5 বছর। তো ও হওয়ার ঠিক পরপরই আমি শুরু করেছিলাম। তো সেখান থেকে আজকে আমি এই পর্যন্ত এসেছি পরিশ্রমের মাধ্যমে। অবশ্যই বলতে হবে, পরিশ্রম না করলে কেউ সামনে এগোতে অবশ্যই পারবে না। সবকিছুই অনেক পরিশ্রম দ্বারা আপনি এই পর্যায়ে এসেছেন, এবং ইনশাল্লাহ আপনি আরো অনেক দূর যাবেন আমরা আশা করি। নাহার ফেরদৌস সুমা, আপনার কাছে আসতে চাই। আপনি শুরু করেছেন, কিছুটা গ্যাপ দিয়েছেন, আবার শুরু করেছেন। আমার সাথে শুরু হওয়ার আগে যেটুকু গল্প হয়েছে, আসলে এই যে অনলাইন ব্যবসাটা শুরু হওয়া, অনলাইন সম্পর্কে মানুষের অনেক নেগেটিভ ধারণা, নেগেটিভ পজিটিভ মিলিয়েই আছে। যেমন আমি নিজেই মনে করি যে অনলাইন থেকে একটা জিনিস কিনবো, সেখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আপনি তো এটার সাথে আছেন, আপনার কি মনে হয়? প্রতারণা আপু আমি নিজেও শিকার হয়েছি। প্রতারণা যে হবে না তা না, সবাই তো আর একরকম না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব বিজনেসের ক্ষেত্রে শুধু অনলাইন কেন, আপনার অফলাইন বিজনেসের ক্ষেত্রে দেখবেন, শপের ক্ষেত্রেও দেখবেন, ওইখানেও কিন্তু প্রতারণা আছে। বাট আমাদের দেশে, আমি জানি না বাইরের কান্ট্রি সম্বন্ধে আমার অত বেশি ধারণা নাই, বাট আমাদের কান্ট্রিতে হয়েছে কি, যখন আমরা অনলাইন কথাটা শুনে তখনই এটাকে আমরা নেগেটিভ দিকে নিয়ে নিয়ে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইভেন এখনো আমি যখন রেস্টুরেন্টে যাই তখন আমি শুনি, যে ওই দিন আমি যেমন রয়্যাল বাফেটে গিয়েছি, তখন শুনলাম একজন আমার পাশেই ছিল, এই অনলাইন থেকে ড্রেস কিনে, অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনে, অনলাইন তো ভুয়া, এই সেই হাবি জাবি এইসব কথা। বাট অনলাইন অবশ্যই ইয়ে না, যারা করতে পারে তাদের জন্য অবশ্যই ইয়ে। আর অনেস্টি সব জায়গায় আছে, যেমন পাপি আপুর কথা। আমাদের মতো মহিলাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমি মনে করি ফেসবুকের এই প্ল্যাটফর্মটা। আমাদের মতন মহিলারা যারা ঘরে বসে টুকটাক কিছু করতে চাচ্ছেন, অল্প কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। না হলে এত বড় ফিল্ড ক্রিয়েট করা সম্ভব না। আপনি খেয়াল করবেন যে অধিকাংশ ফিজিক্যাল স্টোর এখন, আগে যেগুলো খুব পপুলার ছিল, এখন অনেকটাই তাদের ব্যবসা বন্ধ, অনেকটাই তাদের ব্যবসা বন্ধ। আবার কিন্তু এটা হচ্ছে আমাদের করোনার কালীন সময়ে আমাদের অনলাইনটা আল্লাহ রহমতে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছে করোনার সময়, কারণ করোনাতে আমরা ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে শপিং। তার আগেও কিন্তু মানুষ খুব একটা ইউজ টু হয়ে যাচ্ছিল অনলাইনের ক্ষেত্রে, মানুষ খুব ইউজ টু হয়ে যাচ্ছিল। কারণ ঢাকার বাইরে যারা থাকে তারা বছরে একবার অথবা 2বার ঢাকা আসে। ঢাকার প্রোডাক্টের যে টেস্ট, এটা মানে এখান থেকে পায় না। তারা এই অনলাইনের মাধ্যমেই তারা এই প্রোডাক্ট গুলো, টেস্ট গুলো তারা ওখানে বসে পাচ্ছে, এবং অনেকটাই তারা ইউজ টু হয়ে গিয়েছিল যে মানে এই জিনিসগুলো ঢাকা গেলে হয়তো বা তারা এত মার্কেটও তাদের ঘোরা সম্ভব না। ঢাকা আসলে সবারই বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠতে হয় অথবা হোটেলে উঠতে হয়, তখন দেখা যায় এত শপিং হয় না, করতে পারে না, বাজার যাচাই করতে পারে না। এখন যে বিভিন্ন ধরনের লাইভ হচ্ছে, বিভিন্ন সময় তাদের অবসর সময় তারা দেখছে, এবং সেখান থেকে তারা যাচাই বাছাই করছে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, এভাবে দেখে তারা বুঝতে পারছে। এবং ঢাকার বাইরের মানুষের জন্য আমি যেটা বলবো, যে এটা অনেক বড় একটা মানে আশীর্বাদ। এবং মহিলারা যারা বিজনেস, আসলে মানে যারা কিনছে এবং যারা বিক্রি করছে, দুই পক্ষের জন্যই অনেক ভালো হয়েছে, যে আর সময় করে যাওয়া। অবশ্যই হ্যাঁ, ঢাকার বাইরে থেকে যারা যেমন আমার কথা বলছি, আমি ঘর সংসারও সামলাতে পারছি, প্লাস হচ্ছে আমার বিজনেসটাকে আমি ওইভাবে ইয়ে করতে পারছি। হয়তো বা ওই পর্যায়ে যাইতে পারি নাই যে পর্যায়ে সফল নারী উদ্যোক্তা যে একটা কথা আসছে এখানে,
হয়তো ওই পর্যায়ে আমি চলে যেতে পারি নাই, ঠিক আছে, না ইচ্ছা না, আছে ওই পর্যায়ে এটার সাংসারিক। কোনো পর্যায় নাই। শোনো শোনো, এটার কোনো পর্যায় নাই, এটা মনে করবা না যে কোনো পর্যায়ে আমি সবসময় একটা কথা বলি, সাফল্যের কোনো চূড়া নাই, কখনো সাফল্যের কোনো চূড়া হয় না। তুমি আজকে যে টপে আছো, আমি আজকে যে টপে আছি, হয়তো বা কালকে বা তারপর দিন নাও থাকতে পারি, আমার জায়গায় অন্য আরেকজন চলে আসছে, এরকম হতে পারে। সাফল্যের কোনো চূড়া হয় না, তোমার পরিশ্রম দিয়ে তুমি সবসময় এগিয়ে যাবা, তাহলেই দেখবা এক সময় তোমার যে সাফল্য, কারোর সাথে কম্পিটিশন না, তোমার সাফল্যটাকে সবসময় তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ ট্রাই করতেছি। আর আমার বড় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে পপি আপু, সত্যি কথা। প্রথমে যেমন আমার এত উদ্যম ছিল না, ওই যে আপু বললো আমি থেমে থেমে বিজনেসটা করছি, আমি কিন্তু অনেক খামখেয়ালিপনা করেছি এট ফার্স্টের দিকে। এখন মোটামুটি একটু সিরিয়াস এর দিকে চলে আসছে। যখন সিরিয়াস হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার বিজনেসটা ওইভাবে দাঁড়া করাতে পারছি, মোটামুটি একটা করতে পারতেছি। বাট যখন হচ্ছে টাইম দিতাম না, একটা সবকিছুরই একটা আর কি কি বলে ধৈর্যর দরকার, প্লাস হচ্ছে একটা পরিশ্রমের দরকার। পরিশ্রম ছাড়া ওই মানুষ বলে যে অনলাইন ঘরে বসে করতেছে খুব ইজি ব্যাপার, ব্যাপারটা তা না। অনলাইন বিজনেস কিন্তু চাইলেই সবাই করতে পারবে যেমন না, একটা একটা ধৈর্য লাগবে, সবকিছু লাগবে। কিন্তু পপি আপু কিন্তু অনেক গাইডলাইন হয়েছে। পপি আপুদের হচ্ছে আরো যারা বড় বড় আছে, যারা অনেক বড় পর্যায়ে চলে গেছে, তাদেরকে ফলো করি মাঝে মাঝে, দেখি যে না সবাই হার্ড ওয়ার্কিং করতেছে, সবাই ওইভাবে দিতেছে টাইম আর কি। পপি আপু যে কি পরিমাণ হার্ডওয়ার্ক করে সেটা আমি দেখছি, শুনিও সবকিছু করে। তারপর আরো যারা যারা আছে যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করতে হয়। যখন আমি আমার বিজনেসে যত বেশি টাইম দিই তত বেশি সেল বাড়ে। যখনই আমি নিজেকে একটুখানি গুটায় ফেলি বিজনেস থেকে, তখনই দেখা যায় বিজনেস স্লো হয়ে যাচ্ছে। এর জন্য বিজনেস যেটাই হোক, অনলাইন হোক অফলাইন হোক, সবসময় পরিশ্রমী হতে হবে। ওই চিন্তাধারা করলে হবে না। এখন কিন্তু অনলাইন অনেক হচ্ছে বিজনেস এর ক্ষেত্রে, অনলাইন বিজনেসের আর কি পেজে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে যে কেউই পেজ ওপেন করে বসতেছে। ফেসবুক অনলাইন পেজের ক্ষেত্রে আমি বলবো, কিন্তু সবাই কিন্তু এগোতে পারছে না, কিছুদিন পরে ঝরে যাচ্ছে। আমার দেখাই অনেক আছে যে না অনলাইন ফার্স্টে একটু দম দিলাম, ফার্স্টেই যে সেল হবে এমন কোনো কথা নাই। আমার যেমন প্রথম অর্ডার আসছে আপনার প্রায় 1 মাস পরে আমার অর্ডার আসছে, তখন আমরা এত সিস্টেমও জানতাম না, কিভাবে বুস্টিং করাইতে হয়, কিভাবে হচ্ছে আর কি প্রমোশন করাইতে হয় পেজের। আমি আমার পেজের প্রমোশন করিয়েছি আপনার 1 বছর পরে, এই জিনিস আমরা জানতামও না কিভাবে কি করে। আমার কিন্তু পেজ ওপেন হয়েছে 3 বছর আগে, বাট পরে যখন করছি তখন ওইভাবে জানতাম না। এখন যেমন সবাই জানে, বিভিন্ন ইয়েও আছে ওই যে প্রমোশনের পেজ টেজ এইসব জিনিস এখন অনেক বের হয়েছে, তখন কিন্তু এগুলা ছিল না। যখন আমি 2 বছর আগে করেছি আমি তখন এগুলা ছিল না, এখন অনেক হয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি পরিশ্রম মাস্ট বি। এই ঘরে বসে আছি তারপরে সারাদিন আমার মাথাটা খাটায় রাখতে হয় এদিকে, পরিশ্রম তো আর কি কায়িক শ্রম তো আছেই, প্লাস হচ্ছে মাথার একটা শ্রম যায় সারাদিন এইগুলা নিয়ে, টেনশন, ঘর সংসার সামলানো অনেক আর কি ব্যাপার। যারাই করবে বিজনেস তাদের অবশ্যই পরিশ্রমী হইতে হবে, পরিশ্রম ছাড়া অধ্যবসায় ছাড়া এগুলা পসিবল না। অনলাইনের ক্ষেত্রে শাহরিয়ার শারমিন আপনার কাছে যেতে চাই। অনলাইনের ক্ষেত্রে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে হবে, ঠিক আছে? কারণ আপনাকে মানুষ সরাসরি দেখতে পাচ্ছে না, আপনাকে বিশ্বাস করে মানুষ আপনার জিনিস কিনবে, এবং হচ্ছে যে আপনার কোয়ালিটি দিতে হবে। আপনার কাছে যখন একবার কিনবে, তখন যখন আপনার জিনিসটার কোয়ালিটি পাবে, তখন অবশ্যই আপনার কাছে আবারও আসবে। হ্যাঁ, আবারও আসবে অবশ্যই। এই পেজটার কথা সবাই বলবে। আপনি অবশ্যই যদিও ডিফারেন্ট একটা আইটেম নিয়ে খাবারের, হ্যাঁ খাবারের আইটেম, কেকের আইটেম, কেক কিন্তু সবারই দরকার হয় এখন, যেহেতু অনেক সেলিব্রেশন বেড়েছে, বিভিন্ন ডেট ওকেশন, হ্যাঁ ফোকাস করছে, ফোকাসে আসছে বিভিন্ন ডেট বিভিন্ন ভাবে। এই কেকের প্রাধান্য অনেক বেড়েছে, ডিমান্ড বেড়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং কতদিন ধরে আপনি শুরু করেছেন? আপু, আমার বিজনেস হচ্ছে ওই দুই আপুর তুলনায় খুবই ছোট, মাত্র এই বছর করোনাতেই ওপেন করা হয়েছে। সেটা পপি আপু বলেছে ছোট বলে কিছু নাই, ছোট বলে কিছু নেই। আমি আবারও না, পপি আপুর তুলনায় তো খুবই ছোট, এই বছর মার্চের দিকে ওপেন করা হয়েছে। হ্যাঁ, আমার ধারণা যে এই অনুষ্ঠান থেকে পপি আপু থেকে অনেকেই অনেক কথা দেশি বিদেশি, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামটা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড লোকজন এখানে আছে, যদিও পপি আপুকে সবাই ওয়ার্ল্ড ওয়াইড না, পপি আপুর বিজনেস তো অনেক দিনের, ওই জায়গায় আমরা খুবই ছোট। অলরেডি লন্ডন থেকে অনেকে টেক্সট করেছে, পপি আপুকে চিনে তারা এবং শুভেচ্ছা জানাচ্ছে। তো পপি আপু দ্বারা অনেক মহিলা অনেক উপকৃত হবে এবং হয়েছে আমার মনে হয়।
হ্যাঁ আমি নিজে তার সুফল ভোগ করছি পপি আপুর দ্বারা, সত্যি বলতে যেটা আমার বিজনেসটা সেটাই হয়তো বা এত আমি বলি যে তাড়াতাড়ি এই এই মানুষের মানুষের কর্ম, মানুষের ভাগ্য এবং তার হচ্ছে আম, কি বলবো পারিপার্শ্বিক অবস্থা, এই সবকিছুর যদি একটা সমবন্ধন থাকে, একটা ভালো মিল থাকে, তাহলে তার সাফল্য কেউ আটকাতে পারবে না। এবং তার সাথে থাকতে হবে আপনার মনে সততা। আপনার মনে যদি মানুষকে ঠকানোর জন্য অথবা খুব দ্রুত বড়লোক হওয়ার জন্য যদি মনের ভিতরে ইয়ে থাকে যে আমি এটা হয়তো বিক্রি করে দিতে পারলেই কোনো রকম বেঁচে গেলাম, আমার টাকাটা আমি ইয়ে হয়ে গেল, কিন্তু আপনি যে টাকাটা ঠকাবেন সেই টাকাটা আপনি আবার কোনো না কোনো জায়গায় নিজেও ঠকে যাবেন। ঠকে তো যাবেন। আপনি যখনই মানুষকে মানে অনলাইন বিজনেস হোক আর অফলাইন বিজনেস হোক, যেখানেই হোক না কেন, মানুষকে যখন আপনি মানে প্রপার একটা সার্ভিস দিবেন এবং আপনার ডেডিকেশনটা ফুললি সেখানে প্রোভাইড করবেন, তখন আপনার বিজনেসটা এমনি গ্রো হবে। লাইক আমাদের ড্রেস আপের মার্কেটিংটা, আমি একেবারে ট্রুলি স্পিকিং, আমরা আমাদের পেজটা শুধু একবার বুস্টিং করেছি, একবার শুধু। এটা হয়তো বা কেউ বিশ্বাস করবে না, একবার শুধু বুস্ট করা হয়েছে আমাদের পেজটা। তারপরে আমার মার্কেটিংটা হয়েছে মাউথ টু মাউথ। লাইক আমি পছন্দ করছি আমার লাইভ, মানে আরেকজনের সুমার লাইভ দেখা, ওইটাকে আমি আমার ভাবির সাথে শেয়ার করছি, ভাবি তার বান্ধবীর সাথে শেয়ার করছে, এরকম করে করে ড্রেস আপের পাবলিসিটিটা হয়েছে। এবং এটা হওয়ার একমাত্র কারণ আমি কখনো কাউকে ঠকাতে চাইনি, সবসময় বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট একটা সার্ভিসের সাথে আমি দিতে চেয়েছি। ভুল আমার হয়নি এটা আমি কখনোই বলবো না, ভুল আমারও হয়েছে। আমি সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং শিক্ষা গ্রহণ করে আমি এগিয়ে গিয়েছি। এবং আমার সাথে আমার বেস্ট পার্ট আমার হাজবেন্ড, যে হচ্ছে এই সবগুলোকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। হয়তোবা আমি একা কখনোই এইভাবে করতে পারতাম না। আমি প্রতিটা প্রোগ্রামে প্রতিটা স্টেপে এই কথাটা তার জন্য বলবো, মিস্টার আসিফ ইকবাল যদি আমার সাথে না থাকতেন হয়তোবা আমি কখনোই এত দূর এত তাড়াতাড়ি চলে আসতে পারতাম না, আমি হয়তো আরো পিছনে থেকে যেতাম। তবে এটা ঠিক যে আপনি যত ছোট হন না কেন একদিন আপনি বড় হবেন। গাছ লাগানোর পরে গাছটা ছোট থাকে, ওটাকে প্রপার যখন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় আস্তে আস্তে গাছটা বড় হয়। কোনো গাছে কিন্তু জন্ম থেকেই বড় থাকে না, আস্তে আস্তে বড় হয়। তো সেখানে যদি আপনি ভালো ভালো সার দেন, পানি দেন, আস্তে আস্তে ভালো ফল হবে। আর আপনি যদি বিষ সহ কিছু পানি দেন আস্তে আস্তে দেখবেন ফলের ভিতরেও বিষ পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই কথাগুলো আপনাকে বুঝে নিতে হবে যে হাউ টু ট্রিট ইউর বিজনেস। ওকে, কিভাবে আপনি আপনার বিজনেসটাকে ট্রিট করবেন, গ্রো করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে করছেন। আর সেল কম হচ্ছে এটা নিয়ে ভয় পাবেন, ধৈর্য ধরেন, সময় সাপেক্ষে। এই করোনাকালীন যেহেতু মানে এই পুরো প্রোগ্রামটা হয়তো বা করোনাকালীন যে ফ্যাক্টর সেটা নিয়ে হয়তো আলোচনা হবে সামনে। তো এই করোনাকালীন আমি অনেক কিছু শিখেছি, আমি আমার জীবনে অনেক কিছু শিখেছি, অনেক বড় একটা সংগ্রাম আমি করেছি করোনার মধ্যে। স্টিল আমরা ওইটা এখনো ভুগছি, ওই ব্যাপারটা নিয়ে আমরা এখনো ভুগছি যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট মতন আমরা যেতে পারিনি, আমাদের টার্গেটটা ফিল আপ হয়নি। আমার 4,500 স্কোয়ার ফিটের একটা শপ আমি নিয়েছি ঠিক করোনা শুরু হওয়ার 1 মাস আগে। জানুয়ারির 24 তারিখে আমি এটা কনফার্ম করেছি। আমি খোলার কথা এপ্রিলের ফার্স্ট উইকে, মার্চে আমার এই যেই শপটা ছিল কল্যাণপুরে সেটাও আমাকে বন্ধ করে দিতে হয়েছে, আর ওটা তো খুলতেই পারিনি। এখানে আমার 2,500 স্কোয়ার ফিটের একটা শপ আর ওখানে 4,500 স্কোয়ার ফিটের একটা শপ। আমার হাজবেন্ড আমার শাশুড়িকে নিয়ে অসুস্থ, ইন্ডিয়াতে আছেন। আমি একা এখানে, আমার 25+ আমার এমপ্লয়িজ, আমি এখানে একা, আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক এনি হাউ আমি ম্যানেজ করেছি, পুরো দোকানটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আমি সবাইকে 2 মাসের অ্যাডভান্স স্যালারি দিয়েছি এবং তারপরেও তাদেরকে আমি স্যালারি দিয়ে আমি তাদেরকে রেখেছি, কারণ আমার বিশ্বাস ছিল যদি বেঁচে যাই তাহলে এই মানুষগুলোর দোয়া হয়তো বা আমার কাজে আসবে আর এই মানুষগুলো হয়তো বা আমার কাজে আসবে, এটা আমি মনে করেছি এবং এটাই সত্যি হয়েছে। ওরা এখন আমার শক্তি হিসেবে কাজ করছে। রাইট নাও উই হ্যাভ 53 এমপ্লয়িজ ওভার হিয়ার এন্ড দে আর ওয়ান্ডারফুল। আপনি হয়তো তখন খুব ভালো চিন্তা করেছেন, কিন্তু ওই মুহূর্তে অনেকে এই চিন্তাটা করেনি। এবং এই চিন্তা যে আপনি করেছেন যে তাদের এই মুহূর্তে তো তাদেরও টাকার দরকার ছিল, তাদেরও
আমরা অনেক ধরনের অনেক কিছু দেখেছি বাংলাদেশে, যে গার্মেন্টস শ্রমিকদের মুখে আমরা অনেক কথা শুনেছি। তা আপনি যে তাদের কথাগুলো হৃদয় থেকে অনুভব করেছেন, তাদের স্যালারিটা দিয়েছেন ওই মুহূর্তে, আপনি হয়তো এই টাকাটা আমরা হয়তো নর্মাল পজিশনে নাও আসতে পারতাম, আপনি তাদেরকে আবার ফিরে নাও পেতে পারতেন। আপনি না, আমি চিন্তা করেছি যে যদি আমি আমি তো আমার একটা ফ্যামিলি থেকে বিলং করি, হয়তোবা আমি খাবার দাওয়া আমার চলে যাবে, আমি খাওয়া দাওয়া করতে পারবো, আমি সুস্থভাবে একটা বাসায় থাকতে পারবো, আমি হয়তোবা চিকিৎসার খরচও আমার চলবে। কিন্তু যারা আমার আন্ডারে কাজ করছে ওরা আমার থেকে স্যালারি নিয়ে ওদের ফ্যামিলিটা রান করে, তো ওরা কিভাবে চলবে? অ্যাটলিস্ট আমি 2 মাস বা 3 মাস ওদেরকে টানি, তারপর বাকিটা আল্লাহ পাক যা রেখেছেন হাতে আমি মেনে নিব বা আমি চেষ্টা করব। তারপরেও আমি যেমন লকডাউনের মধ্যে আমাদের রোজা ছিল, মানে এপ্রিলের মধ্যে রোজা ছিল, তখন কিন্তু সব বন্ধ, একেবারে মানে থমথম অবস্থা। তো তখন কিন্তু মানুষ শুধুমাত্র অনলাইনের উপর ডিপেন্ড করছে করোনার সময়টায়। সেই সময়টায় আমি আসিফ নাই, আমার হাজবেন্ড তো ইন্ডিয়াতে, তারপরও সে ওখান থেকে ফোনে একেবারে আমাকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে, কোন রকম ডিসিশন এছাড়া মানে পেমেন্টের বিষয়ে সে ওখান থেকে খুব হ্যান্ডেল করছে। কিন্তু এখানে একটা যে মানে মেন্টাল একটা স্ট্রেস, আসলে কি হবে, কিভাবে পারবো। তারপর আমি আমার ফ্যামিলি মেম্বার্স মিলে, আমার তো যাদের ছুটি দিয়ে দিলাম তারা আমরা 4-5 জন মিলে, আমার আব্বা আমরা মিলে আমি লাইভ করলাম, এবং একই সাথে এসে আবার রোজা রেখে প্রোডাক্ট গুছালাম, প্রোডাক্ট আসতো সেগুলো ওপেন করা, ব্যাক করা, আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে করেছি। এবং মানে প্রতিদিন আমরা 100+ ডেলিভারি দিয়েছি শুধুমাত্র ঢাকার মধ্যে করোনার মধ্যে। এবং মানে আমি পেরেছি এটা, মানে আমি কি বলবো, এতগুলা আমার শুধু মনে হয়েছে যে আমি এই টাকাটা যদি আমি মানে ক্যাশ করতে পারি বা আমি ইয়ে করতে পারি, তাহলে হয়তো বা ওদেরকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। আমার শুধু মাথায় এটাই চিন্তা এসেছে, আর কিছু না। মানে হয়তো বা ওদেরকে, আপনি যেমন ব্যবসায়ী সফল, আপনি একজন মনের দিক থেকে অনেক ভালো। যেমন ওরা বলছে বা আরো অনেকে বলছে এখানে যে আপনার থেকে অনেক উৎসাহ পেয়েছে, সহযোগিতা পেয়েছে। আসলে নতুন যখন একটা ব্যবসা শুরু করে তখন হয় কি, পুরাতন কেউ যদি একটু সহযোগিতা করে, তাহলে তার যদি ইচ্ছা থাকে, পরিশ্রম থাকে, সে অনেক দূর নিয়ে যেতে পারে। কিন্তু একটুখানি সহযোগিতা, যে আপনি কিভাবে শুরু করবেন, কি করা উচিত, ছোট ছোট কিছু টেকনিক থাকে, এই জিনিসগুলো যদি বড় কোনো অনারশিপ বা ওনার যদি ধরিয়ে দেয় ওদেরকে, যারা পুরাতন শুরু করেছে বা পুরাতন, তারা যদি একটু ধরিয়ে দেয়, তাহলে কিন্তু নতুন অনেক দূর যেতে পারে যদি তাদের পরিশ্রম থাকে। আমি এটা মনে করি। এবং সদিচ্ছার উপর নির্ভর করবে। আমি চেষ্টা করি অনেককেই হেল্প করার চেষ্টা করি। যাই হোক, সেটা আমি লাইভে এভাবে বলতে চাচ্ছি না, যার জন্য করেছি আমি সেটা এভাবে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি আসছি। সারিয়া শারমিন, আপনি বলতে চেয়েছেন আপনার কথাগুলো। হ্যাঁ, বললাম যে আপা আমার বিজনেস অ্যাকচুয়ালি করোনার মধ্যে শুরু হয়েছে। তো শখের বসে মানে আপনার ফ্যামিলিতে রান্না বান্না করতাম, তো ফ্রেন্ডদেরকে খাওয়াতাম, সবাই খুব ভালো বলতো, খুব প্রশংসা করতো। সবাই বলতো যে তুমি একটা নতুন পেজ খোলো বা এরকম কিছু করো, কিন্তু আর কি লজ্জায় খোলা হতো না আমার। তো করোনার মধ্যে সবাই বলার পরে তো আমি নিজে নিজে ভাবলাম যে করোনার বাসায় একা একা বসে আছি, তো কি করব। তখন আমার পেজ খোলা হলো আর কি। তখন আর কি টুকটাক অর্ডার আসতো, এই করতাম, এই শখের বসে আর কি শুরু করা। ধন্যবাদ সারিয়া শারমিন। পপি, আমি সোমার কাছে যাচ্ছি। সোমা, আপনার কেমন রেসপন্স পাচ্ছেন আপনি? আপনি তো বলেছেন যে আপনি শুরু করেছেন, মাঝখানে একটু গ্যাপ গিয়েছে, এখন কেমন রেসপন্স পাচ্ছেন? এবং আপনার জিনিসগুলো আপনি আসলে সেগুলো কি আপনি ইন্ডিয়া থেকে বেশি আনছেন নাকি বাংলাদেশের? না, আমার শিপমেন্ট টোটালি আসে হচ্ছে আপু ইন্ডিয়া থেকে। আগে যেমন হচ্ছে আমি ডিলার হয়ে আনতাম, এখন হচ্ছে ডিরেক্ট আনা শুরু করেছি। এখন মোটামুটি আর কি হোলসেলও করছি। কিছু হোলসেলটা আর কি পেজের আন্ডারে না, ওইটা হচ্ছে যারা নিতে চায়, যারা হচ্ছে একদম বিগিনার আছে, তারা জানে না কোথা থেকে আনবে। মেইনলি হচ্ছে মফস্বলের যারা আছে আমাদের এখানে, তারা হচ্ছে আর কি কোথা থেকে নিবে প্রোডাক্ট, ইনডিসিশনে ভুগে যে কোথা থেকে পাবো, কোথা থেকে কি করব। সো হোলসেলটা আমার স্টার্ট আছে, রানিং আছে। প্লাস হচ্ছে যারা দেশের বাহিরে থাকে, তা অনেকেই হচ্ছে যে যেমন আপনাদের, আপনি তো ইয়েতে থাকেন, লন্ডনে থাকেন, তো হচ্ছে ইতালির আছে কিছু আপু, 2টা আপু আছে, ওনারা আমার কাছ থেকে হোলসেলে নিচ্ছে। দেন হচ্ছে ইউএস এর আপুরা আছে নিচ্ছে, কারণ ওইখানে এতটা অ্যাভেলেবেল না। আর ইন্ডিয়ান জুয়েলারির আর কি পুরা ওয়ার্ল্ড ওয়াইড তো একটা ইয়ে আছে। মাঝখানে দেশি জুয়েলারি নিয়েও কাজ করেছে,
করেছি দেশি আমাদের যে ইয়েগুলা, বাট ওইগুলা কি আমাদের এখানে কারিগর আমি ওইভাবে খুঁজে পাই নাই অ্যাকচুয়ালি। আমার এটা যে হচ্ছে ওইভাবে করব, দেখা যায় একটা জিনিস অর্ডার আসতে আসতে আমার অনেক টাইম লেগে যায়। একটা জিনিস আমি কাস্টমার অর্ডার করেছে, আমার সেল হয়ে গিয়েছে, দেন হচ্ছে আমি ওই জিনিসটা আবার কারিগরকে দিলে ওইটা হচ্ছে অনেক টাইম লাগাতো। তো ভাবলাম যে এটা একটু লেন্দি ব্যাপার, আর হচ্ছে কারিগর আমার ওইভাবে ম্যানেজ করতে হবে, তাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, কজ সব জিনিস এখানে যারা লোকাল আছে তাদেরকে ডিজাইন বুঝাই দিতে হয়, বাট ওই টাইমটা আমি ওইভাবে দিতে পারতাম না অ্যাকচুয়ালি। ফ্যামিলি করে দেন আমার বিজনেস বিজনেস আসা প্রথম দিকে এটা ছিল, পরে যখন আমার হাজবেন্ড ইনভলভ হয়েছে, যেমন ওই যে পপি আপু বললো, আসিফ ভাইয়া পিছন থেকে পপি আপুকে পুশ আপ করছে। তো আমার আমার মনে হয় না কোনো মেয়ের পক্ষে যারা ম্যারিড তাদের হচ্ছে হাজবেন্ডের আর কি ছাড়া পারবে। এখন যেমন হচ্ছে ও পুরা দমে আমাকে হেল্প করছে কিভাবে কি প্রোডাক্ট কালেক্ট করতে হবে, প্রোডাক্ট কালেকশনের ব্যাপারটা টোটালি আমার হাজবেন্ডের উপর আমি ছেড়ে দিয়েছি। আমি জাস্ট হচ্ছে ওইটা কিভাবে ডিরেকশন দেব, প্লাস হচ্ছে ও মেইন সবকিছু আসে আমার ইন্ডিয়া থেকে। এখন আবার নতুন হোম ডেকোরের আইটেম নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমার মনে হয় আমি অর্নামেন্টস এর চেয়েও হোম ডেকোরের আইটেম গুলা নিয়ে বেশি আমার আর কি পাচ্ছে। এগুলা সব আসছে হচ্ছে চায়না থেকে। সবই এইগুলা প্রোডাক্ট কালেকশনের রেসপন্সিবিলিটি আমার হাজবেন্ডের উপর, ও এগুলা কালেকশন করে দেয়। আমি হচ্ছে এটা আমার পেজটা ম্যানেজ করার করি আমি। ধন্যবাদ। আমি আবার পপি আপার কাছে যেতে চাই। পপি আপা, আসলে ইন্ডিয়ান পোশাকের চাহিদা কি বাংলাদেশি পোশাকের চাহিদা কে মানে একটু মাইর খেয়ে যাচ্ছে কিনা, বা কিছুটা ম্লান করে ফেলছে কিনা বলে আপনি মনে করেন কিনা? আসলে মানে এই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে কোনোটার চেয়ে কোনোটা হয়তো কম না। বাংলাদেশি প্রোডাক্টকে আমরা আসলে শুরু থেকে একটু অবহেলার চোখে দেখেছি, তো এই জন্য দেখা যায় যে ওইটাকে মানুষ এতটা মূল্যায়ন করতে চাইতো না। তো আমার বিজনেসের মূল ফোকাসটা এখানেই ছিল যে আমি সবসময় চাচ্ছিলাম যে দেশি পণ্যটাকে যেন মানুষ মানে শ্রদ্ধা করে, বা সেটার প্রতি একটা অ্যাট্রাকশন আসে, একটা চাহিদা উৎপন্ন হয়। সেটাই আর কি আমার মূল উদ্দেশ্য ছিল। এবং হাতের কাজ যেটা, আপনারা যারা বাইরে থাকেন আপনাদের কিন্তু লন্ডন, ইটালি প্রচুর কাস্টমার আমাদের আছে, এবং প্রচুর আপুরা সেখান থেকে কেনাকাটা করছেন আমাদের এখানে। এবং তারা আমি দেখেছি যে ইন্ডিয়ান ক্যাটালগ যেগুলো আছে তার থেকে এই দেশি পণ্যের প্রতি আগ্রহী বেশি যারা বাইরে থাকে না। আমাদের অর্নামেন্টস এর ক্ষেত্রেও কিন্তু দেশি অর্নামেন্টস এর প্রতি, যে গোল্ড প্লেটেড অর্নামেন্টস গুলা এগুলোর প্রতি কিন্তু বেশি চাহিদা বিদেশের গুলোতে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক জিনিস আছে, ঠিক আছে, এটা আমাদের হাতের নাগালের মধ্যে আছে, কিন্তু সবাই কিন্তু দেশি এটাকে খোঁজে। ঠিক আছে, দেশি মানে দেশি কোথায় আছে, বাংলাদেশি জিনিস। এই যে একটা মানে হয়তো বাংলাদেশে থাকলেও আমরা বাংলাদেশি জিনিস এতটা ভালোবাসতাম না, দেশের বাইরে থাকার জন্য ভালোবাসার একটা ব্যাপার আছে এখানে। আরেকটা ব্যাপার আছে কি, যে আপনি দেশীয় পণ্যটাকে একটা ভালো প্রেজেন্টেশন দেয়া, এটাই আসলে আমাদের মধ্যে কেউ করে তুলতে পারছিল না, যে একটা ভালো লুক, একটা ভালো প্রেজেন্টেশন দেয়া, যে আপনার এই জিনিসটা দেখলেই ভালো লাগছে, নিতেই ভালো লাগছে, এরকম একটা ব্যাপার ক্রিয়েট করা। এই প্ল্যাটফর্মটাই বাংলাদেশে ছিল না। একমাত্র আড়ং ছিল যারা এরকম পণ্যগুলো সুন্দর করে তৈরি করছে এবং বানাচ্ছে। তো যাই হোক, আরো অনেক বড় একটা ব্যাপার, আমাদের সাথে কখনো এরকম একটা বিষয় আসবে না। আমি আর কি ছোট করে চেষ্টা করছি আমার মতন। আমার মনে হয় আপনি চেষ্টা করলে একসময় যেতে পারবেন, ঠিক আছে। আর শুরু করেছিল, জানি না সে কোথায় যাব বা কোথায় মানে শেষ আছে এটা জানি না। আমার মতন আমি চেষ্টা করে যাচ্ছি, এখন উপরওয়ালা আমাকে যতটুকু নিয়ে যাবে ততটুকুই যাওয়ার ক্ষমতা রাখবো ইনশাল্লাহ। চেষ্টা করবো যেন ভালো কিছু তৈরি করে রেখে যেতে পারি। শাহরিয়ার শারমিন, আপনাকে জিজ্ঞেস করি যে সহজ করে জিজ্ঞেস করি যে অনলাইন, এই যে অনলাইনের ব্যবসার ক্ষেত্রে আসলে সমস্যাগুলো কি যারা করতে যাচ্ছে তাদের জন্য? আমার যেহেতু আপু খাবারের বিজনেস, তো আমার মেইন প্রবলেম হচ্ছে ডেলিভারিটা। মানে ধরেন ড্রেস বা জুয়েলারি তো ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়া যায়, তো ওরা পৌঁছায় দেয়, কিন্তু খাবারটা হচ্ছে আপনার যেহেতু মেইনলি হচ্ছে প্রবলেম কেক। অন্যান্য খাবারও দেওয়া যায়, কিন্তু কেক হচ্ছে আপনার নষ্ট করে ফেলে, বা সব জায়গায় সবাই ডেলিভারি দেয় না, সিস্টেমে অনেক প্রবলেম থাকে। তো আমার বিজনেসের মেইন প্রবলেম হচ্ছে ডেলিভারি দেওয়া। তো আমি মেইনলি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে এটাই। তো আমাদের হচ্ছে আপুরা যেমন অন্যান্য জায়গায় দিয়ে দেয়, অন্যান্য কোম্পানির কাছে ডেলিভারিটা, আমাদেরকে সেটা নিজেদের দিতে হয়, নিজেদের লোক দিয়ে। ধরেন হয়তো বা আমার হাজবেন্ড দেয়, মাঝে মাঝে আমার ছোট ভাই আছে ও দেয়, বেশিরভাগ আমার ছোট ভাই দেয়। তো ওর যখন সময় না থাকে তখন মাঝে মাঝে আমিও দেই, কেউ বাসা নিচে এসে নিয়ে যায়। সুমাপু মাঝে মাঝে আমার কাছ থেকে কেক নেয়, হ্যাঁ। তো আমরা মাঝে আমার মাঝে যে দিয়ে কাস্টমার। আসি।
হ্যাঁ, সুমা আপু সবসময় কেক নেয়, আমার কাছ থেকেই নেয়। তো মাঝে মাঝে দিয়ে আসি। তো আমার মেন প্রবলেমটা হচ্ছে ডেলিভারি। অন্য অন্য বিজনেসের ক্ষেত্রে হয়তো অন্য অন্য সমস্যা আছে, যেমন প্রোডাক্ট মানে ব্যাক দেয় অনেকে, কিন্তু আমার হচ্ছে এই প্রবলেমটা হয়নি এখন পর্যন্ত। পপিয়া পপি আপুর কাছে যাই আবার, আবারও আসবো সোমার কাছে। পপি আপু, এই যে অনলাইনে যারা শুরু করেছে, এই যে নতুন শারমিন বা সোমা, সোমা একটু পুরাতন, এবং ড্রেস এর ক্ষেত্রে যারা অনেকদিন থেকে কাজ করেনি, নতুন শুরু করেছে, আসলে তাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন আছে। অলরেডি হয়তো আপনি আপনার লাইভে অনেকবার বলেছেন, তারপরেও আমি ছোট করে আপনার থেকে জানতে চাই তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে ড্রেসের ক্ষেত্রে। ড্রেসের মার্কেটটা কি আসলে এই মুহূর্তে মানে করোনার তো একটা বড় এফেক্ট ওয়ার্ল্ড ওয়াইড আছে, এটা তো আমরা জানি। আগের মতন মানে মার্কেটটা এখন নেই, এটা মানে বলতেই হবে। আগে যেরকম একটা মানে সেল ছিল সেরকম এখন নেই। আর মানুষ এখন যেহেতু সেকেন্ড ওয়েভ চলছে, তো সেটার পরে আসলে পরিস্থিতিটা কেমন হবে আমরা কিন্তু এখনো কেউ বুঝতে পারছি না। তো যারা শুরু করবে তাদেরকে এই জিনিসটা মাথায় রেখে শুরু করতে হবে। আমরা যারা অলরেডি ফিল্ডে আছি তাদের মানে ফ্যাক্টটা অন্যরকম হবে। আর যারা নতুন নামবে তাদেরকে অনেক কিছু চিন্তা করে নামতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই। কারণ হচ্ছে আপনাকে মানে প্রোডাক্ট কালেকশনের ব্যাপারে অনেকটা সচেতন হতে হবে, যে প্রোডাক্টটা কিভাবে কোথা থেকে কালেকশন করবেন। ক্যারিং কস্ট এখন অনেক হাই যদি আপনি ইন্ডিয়ান আর পাকিস্তানি প্রোডাক্ট কালেকশন করতে চান, ক্যারিং কস্ট অনেক অনেক বেশি হাই। তো সেটা এখন এসে মানে কি পরিমাণ কিরকম হবে সামনের দিনে, এটা আমি আমার নিজের বিজনেসের ক্ষেত্রে আমি ধারণা করতে পারছি না আসলে সামনের দিনগুলা কি হবে। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, বাট হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করছি এই আগামী এই একটা দিন আছে, একদম সব যন্ত্রণা ধুয়ে মুছে চলে যাক আমাদের জীবন থেকে। একটা সুন্দর বছর 1 তারিখে আমরা যেন পাই, এবং যারা এই একটা বছর অনেককে হারিয়েছেন এবং অনেক কিছু মানে ইয়ে করেছেন, তারা আমি আশা করছি যে স্বস্তির একটা বছর আগামী বছর পাবেন। এখন নতুনদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে শুধু ড্রেস না, যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি নামতে গেলে আপনাকে মার্কেট সার্ভে করতে হবে। খুব ভালো করে আগে দেখেন মার্কেটে কি চলছে, মার্কেটে কি চাচ্ছে, কোন জিনিসটা মানে পুরানো হয়ে গেছে এখন আর চলছে না, এগুলো আগে বুঝে নিতে হবে। আমরা কি করি মানে যারা নতুন বিজনেস শুরু করতে যায় তারা তখন নেমে কি করে, এই জিনিসটা অনেক ভালো, আমি অনেকগুলো কিনে ফেলি, এটা একটা রং ডিসিশন। তো সেটার ক্ষেত্রে একটা আপনাকে প্রথমে অল্প করে নিতে হবে, নিয়ে আপনি দেখেন যে আপনার এটা মার্কেটে চাহিদা আছে কিনা। আমি কতটুকু বড় হয়েছে এটা আমি জানি না, কিন্তু এখনো আমি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসি আমি প্রথমে অল্প করে আনি। আমি আগে দেখি যে কে কিভাবে চাচ্ছে, কিরকম হচ্ছে, এটার পরে আমি এটা মার্কেট সার্ভে করার পরে আমি এটা মানে নিয়ে আসি। এটা আমার একটা ট্যাকটিস, এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি এই ট্রিক্সটা ফলো করি। আর সেকেন্ড কথা হচ্ছে যে মানে বিজনেস করতে গেলে হাই হুতাশ করা যাবে না। যে আমি অনেক কিছু এখন নিয়ে এসেছি, আমারটা সেল হলো না, আমারটা চলে গেল না, এরকম আপনি বিলিভ করবেন না। আমার একটা ড্রেসের গল্প বলি আমি। আমার আসিফ হাসছে। আমার একটা ড্রেস আমি যখন আমার বিজনেস নতুন স্টার্ট হয় ওই সময় একটা উইনের একটা ক্যাটালগ আমার কাছে থেকে গিয়েছিল। তো আমি মানে অনেকবার এটা লাইভে দেখিয়েছি, কাস্টমার দেখে গেছে, এটা কখনোই সেল হয়নি, অনেক সেল হয়নি। তো আফটার 3 years or 3.5 years পরে আমি যখন আমার এই ধানমন্ডি আউটলেটটা ওপেন করলাম, ঠিক 4-5 দিনের মাথায় আমার ওই ক্যাটালগটা সেল হয়ে গেছে। মানে হঠাৎ করে ওই ক্যাটালগটা সেল হয়ে গেছে। তো আমি কখনোই আর আশা ছেড়ে দিয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো কোনো একদিন আমাকে করে ফেলতে হবে অথবা কাউকে গিফট করে দিব, এরকম কিছু একটা হবে, কিন্তু এটা সেল হয়ে গেছে। এবং যখন এটা সেল হচ্ছিল তখন ওটা নিয়ে মারামারি চলছিল। তো আপনার প্রোডাক্টটা নিয়ে কখনোই আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম যে কখনোই প্রোডাক্ট নিয়ে হাই হতাশ করা যাবে না। আমি এতগুলো প্রোডাক্ট কিনেছি, বিক্রি হলো না, এখন হয়নি, আজকে হয়নি, কালকে হবে। আমরা একটা সময় দেখবেন যে এরকম হবে, যেটা সেল হচ্ছে না সেটা নিয়ে এক সময় মারামারি চলবে, এরকম হয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে।
এটা আমার মনে হয় একটা লটারির মতো, বা মানে কখন কোন জিনিসটাকে মানুষ ফোকাস করবে, কোন জিনিসটা মানুষের চাহিদা থাকবে মানুষের জন্য হচ্ছে হ্যাঁ, মূল কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে এবং সৎ থাকতে হবে। অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে, এই কথাটা আমি বারবার রিপিট করছি, আপনাকে সৎ থাকতে হবে। কাউকে নকল করে কেউ কখনো আগাতে পারবে না। নকল করবেন না, ফলো করেন যে হ্যাঁ সে এটা করছে, সে হচ্ছে একটা ড্রেস নিয়ে আসছে এত টাকা দাম, আমি আবার ওইটা নিয়ে এসে আমি সেটাকে একটু কম প্রাইসে, এখন অনলাইনে যেটা হয় যে আমি ওইটা নিয়ে এসে আমি যে ড্রেসটা একজন 2000 টাকায় সেল করছে, আমি সেটা নিয়ে এসে এখন সেটার দাম আমি 1600 টাকা আমি সেল করবো বা 1800 টাকা আমি সেল করবো। মার্কেট বিটিং একটা কম্পিটিশন, খুবই ন্যাস্টি একটা কম্পিটিশন। আমি একেবারে অনলাইনের এই জিনিসটা আমি একদমই ডিসলাইক করি, আমি একদম পছন্দ করি না। যে জাস্ট আরেকটা পেজকে মানে নিচে নামানোর জন্য, আরেকটা পেজকে মানে ডাম্প করার জন্য জাস্ট এই টেকনিকটা ইয়ে করা হয়। তারা ভাবছে কি যে আমি আজকে যদি ওই পেজের চেয়ে একটু কমে দিই তাহলে হয়তো বা আমি ইয়ে করে যাব, কিন্তু এই জিনিসটা ভাবছে না যে আজকে তো আমি কমে দিলাম, কালকে তো একটা প্রোডাক্ট আনলে আমি কমে দিতে হবে, তখন আমি কি করব? মানে ভবিষ্যতের কথা ভাবছে না তারা আসলে। মানে আমার মনে হয় শুধু বিজনেস করলেই হয় না, বিজনেস নিয়ে অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতে পারি যে অনলাইনের ক্ষেত্রে ম্যাকের চাহিদা আছে, ম্যাকের কসমেটিক্স এর চাহিদা আছে, আমরা সবাই জানি। একবার হঠাৎ করে দেখলাম যে মানে ওরা খুব কম দামে ম্যাকের জিনিস সেল দিল, একটা পেজ খুললো, হুড়মুড় করে সবাই কিনলো, এরপরে কিন্তু পেজ উদাও, কারণ প্রোডাক্ট কিন্তু বাজে দিয়েছে। মানে এক এক সময়ের যে ব্যবসা আর কি, এটা যে শুধুমাত্র বাংলাদেশে হয় এটা কিন্তু না, আমরা আমরা এখানে ফেস করেছি। আমি নিজেও অনেকগুলো জিনিস কিনে ফেলেছি যে ম্যাকের জিনিস এত কম দামে পাচ্ছি, নিয়ে নেই, সেই অনলাইনে মানে আর কোনো অস্তিত্বই পাওয়া যায়। তো আমার এরকম আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতা অনলাইন বিজনেস করতে গেলেও হয়, এবং আপনার যারা হচ্ছে মানে ক্রেতা আছেন তারাও অনেক প্রবলেম ফেস করে থাকে। তো ট্রাস্টেড পেজ দেখে অবশ্যই কেনাকাটা করবেন, যে কোন পেজগুলো ট্রাস্টেড সেটা আগে একটু ভালো করে কয়েকদিন ফলো আপ করে তারপরে অবশ্যই কেনাকাটা করবেন যে তারা আসলে কেমন করে দিচ্ছে। ছোট হলেই যে একটা পেজের 4-5 জন 7-8 জন ভিউয়ার্স এরকম দেখে তাকে অবহেলা করবেন, এরকম কখনো করবেন না। আমার পেজেও একদিন 4-5 জন ভিউয়ার্স ছিল, আমারও একদিন 10 জন ভিউয়ার্স ছিল, সত্যি ছিল। আমার একদিন 10 জন খারাপ করে অনেক সময় যে 4-5 জন নিচে ওর ইয়ে নাই, বা আমি কখনো মন খারাপ করতাম না, আমি মন খারাপ করতাম না। আমি জাস্ট এটা চিন্তা করতাম যাদের বেশি আছে তারা কিভাবে বেশি হলো, হয়তো বা আস্তে আস্তে হয়েছে, আমিও আস্তে আস্তে করব। মানে অধ্যাবসায় যেটাকে বলে, অধ্যাবসায় করতে হবে। অধ্যাবসায় করলে আপনি পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলে এগিয়ে যেতে পারবেন। সোমা, আপনার থেকে কিছু শুনতে চাই। আপনি তো শুরু করেছেন, তো আপনার কি কি প্রতিবন্ধকতা আসছে, এবং এই যে অনলাইন প্রতারণা তো হচ্ছে, এটাও স্বাভাবিক। যত বেশি অনলাইন ব্যবসা আসছে সে তত বেশি প্রতারণাও আসছে। বাইরের দেশে হয়ে থাকলে বাংলাদেশে তো আরো বেশি হচ্ছে। তো সেই প্রতারণার জগতে কিন্তু আপনাদেরকে প্রুভ করতে হবে যে আমরা সত্য, ঠিক আছে, আমরা বিশ্বস্ত, আমার প্রোডাক্টটা সেরা, এটা প্রমাণ করে আপনাকে টিকে থাকতে হবে। তো সেই হ্যাঁ, সেই টিকে থাকার জন্য মনোবল, শক্তি, ধৈর্য এবং পরিশ্রম সবকিছুই আপনার থাকতে হবে। আপনি আপনার কথা বলেন, আপনার অভিজ্ঞতার কথা। আমার যে প্রতিবন্ধকতা প্রথমে আসছে সেটা হচ্ছে আমার প্যাকেজিং এর ক্ষেত্রে। প্যাকেজিং নিয়ে অনেকের অবজেকশন ছিল। পপি আপু এটা শুনছে, ঠিক আছে। প্যাকেজিং অনেমিস কি অনেক আর কি টুকিটাকি জিনিস, স্টোনের ব্যাপার আছে, দেন হচ্ছে আংটার ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে আমি যে গলার এটা পরেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আংটার সাথে জড়িত, ঠিক আছে। এক একটা আর কি অনেকগুলো আংটা, দেন হচ্ছে হচ্ছে স্টোন আছে। যখন আমরা এটা ডেলিভারি কোম্পানির কাছে দেই তখন কিন্তু ওরা, আমরা যেভাবে আদর করে দেই তারা কিন্তু ওইভাবে নেয় না জিনিসটা। তারা দেখা যায় অনেক অনেক প্রোডাক্ট থাকে ওইগুলোর ভিড়ে, আমার এলিগেন্ট ইঞ্জিনিয়ার কয়টা মাত্র প্রোডাক্ট, ওরা কিন্তু ওইভাবে আছাড় টাছাড় মেরে আর ভিতরে কি আছে ওইটা ওইভাবে জানে না। তো দেখা যায় অনেক সময় ছুটে যায়। তো প্লাস হচ্ছে বক্সিং এর একটা ব্যাপার ছিল, যেটা আমার পেজে প্রথম দিকে অনেক ইয়ে ছিল যে না আমার বক্সিং ঠিক মতো হচ্ছে না বা এই সেই। শিখেছি, প্রথম থেকে অনেক ঝামেলা হইতো, দেন হচ্ছে নিজের একটা বক্স ক্রিয়েট করলাম যে না এই বক্সটা দিতে হবে আমার, তাহলে হচ্ছে আমার পেজের একটা ইয়ে আছে। তারপরে আসলো হচ্ছে সেকেন্ড প্রতিবন্ধকতা, অনেক ফেক কাস্টমার। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা অনলাইনের ক্ষেত্রে যেমন হচ্ছে বিক্রেতারা
আর কি ফ্রড হই, তেমন হচ্ছে আপনার ক্রেতারাও কিছু ক্ষেত্রে ফ্রড হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অনেক 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 হইতে হয়েছে, সাফারার হইতে হয়েছে প্রথমে অনেক। ফার্স্টে সবার তো মনোবল এক না, প্রথমে মনে হচ্ছে যে বিজনেসই করব না, এই এত ফ্রড কাস্টমার, এত এই সেই হাবি জাবি। তারপরে হচ্ছে না থাক, সবকিছুই থাকবে, নেগেটিভ পজিটিভ দুইটাই একসাথে থাকবে, না হলে তার বিজনেস বা যে কোনো কিছুর ক্ষেত্রে। তারপরে দেখা গেছে ফ্রড কাস্টমারের ব্যাপারটা আসলো, দেন হচ্ছে বক্সিংটা আমার সুন্দর মতো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আর কি এটা সলভ করতে পারছি, যে না বক্সিং এর ব্যাপারটা। তারপরে এখন যেহেতু আবার হচ্ছে আমার এই হোম ডেকোরের আইটেম নিয়ে কাজ করছি, এগুলাও এখন আমার বক্সিং প্লাস হচ্ছে ডেলিভারির একটা ব্যাপার। এগুলার এক একটা বক্স, যেমন যেমন হচ্ছে ফ্লাওয়ার বাস এক একটা অনেক বিশাল বিশাল সাইজের, এগুলা কুরিয়ার করাটা একটুখানি আমার মনে হচ্ছে এখন, জানি না হয়তো এটা ওভারকাম করে ফেলবো, আস্তে আস্তে শিখে ফেলবো এই জিনিসগুলা। তারপরে হচ্ছে আর কি প্রতিবন্ধকতা, হ্যাঁ মানুষের নেগেটিভ অনেক কথা ছিল, এটাকে ওভারকাম করে আমি আগাচ্ছি। ঠিক আছে, আমরা যে আমার এরিয়া হচ্ছে জুরাইন, ঠিক আছে, অনেকেই জুরাইনের নাম শুনলে নাক সিটকায়। ঠিক আছে, একদম ঢাকা শহরের একটা কর্নারের এরিয়া, অনেকে চিনেও না ইভেন। ঠিক আছে, যখন এই যে বলি যে জুরাইনে জুরাইনে বিজনেস করে, আমার আশেপাশে যারা আছে তারাও ওইভাবে সাপোর্ট করে না, ইভেন আমার ফ্যামিলি থেকে ওইভাবে আমি সাপোর্ট পাইনি। অনলাইন বিজনেসের ক্ষেত্রে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি অনলাইন বিজনেস করতেছো, এখনো কোনো জায়গায় যদি আমি যাই ওইভাবে বললো, ওইভাবে একটা যে আছে যে না আমি এটা করছি, এটাকে কাজ হিসেবে নিচ্ছে না কেউ। ঠিক আছে, এটা আমার কাছে অনেক বেশি লাগে, যে না কি করো অনলাইন বিজনেস করে, অনলাইন বিজনেস করে যে আমি তাদের মনে এইভাবে। হয় যে এতে মনে হয় যে একটা পেজ খুলে ফেললেই হয়তো বিজনেসটা স্টার্ট হয়ে গেছে, অথবা একটা পেজ খুলে একটা তো পেজই খুলেছে, ও তো আর কোনো চাকরি পায়নি, ও তো আর সেটাই মানে হ্যাঁ কোথাও তো তাকে সার্টিফাইড করে তাকে তো পেজের ওনার বানাই দেয় নাই, এরকম একটা ফিলিং মানুষের ভিতরে আছে। সেটাই আর তো কি, আর এটার কোনো আর কি ভ্যালুই নাই। অনলাইনে যে করতেছি, এত হার্ড ওয়ার্কিং করতেছি, মোটামুটি একটা প্রফিট আর্ন করতেছি বা কোনো কিছু করতেছি, ফ্যামিলি ডিপেন্ড করতেছে এগুলার উপরে, এগুলার কোনো আর কি এখন এগুলার নাই। ঠিক আছে, হ্যাঁ প্রথমে যখন আরেকটা কথা বলি, আমি যখন একটা এমপ্লয়ি, প্রথম আমার যে এমপ্লয়িটা আসলো আমার কাছে, আমি তখন আর কি একা একা পারতেছিলাম না। তো আসছে পরে ও 2 দিনের মাথায় চলে গেছে। আমি কি কেন চলে গেছে যাবা, কি হয়েছে, তোমাকে নিলাম। বলে না আপু, আমার বাসায় আমার বাবা জানতো না আমি অনলাইনে করি। ওরকম কিন্তু কোনো ফ্রন্টে আসা বা কোনো কিছু না, জাস্ট প্যাকেজিং করবে, মেসেজ রিপ্লাই করবে, জাস্ট এতটুকু, কোনো ফোকাসে আসবে না, লাইভও করবে না, অতটুকুতে সীমাবদ্ধ ছিল। পরে চলে গেল অনলাইনে কাজ করতেছে, বাট অনলাইনে যে কি কাজ করতেছে এটা বুঝে নাই। ঠিক আছে, এটা আমার কাছে বেশি প্রতিবন্ধকতা মনে হয়েছিল, বাট এটা একটু এইখানে ওভারকাম একটা করতে। সমস্যা যে আমরা চাকরিটাকে যেভাবে মূল্যায়ন করি, একটা মেয়ে পাশ করা, মেয়ে বা ছেলে পাশ করার পরে চাকরিটাকে যেভাবে মূল্যায়ন করে, সেভাবে অনলাইনে কাজ করছে বা অনলাইনে ব্লগিং করছে, অনলাইনে সেল করছে, বিজনেস করছে, এটাকে কিন্তু মূল্যায়ন করছে না। এটাকে মানে আমি শুধু বাংলাদেশে বলবো না, এটা এইসব দেশেও, যে অনলাইনে হাসাহাসি মানে প্রথমে একটা হাসাহাসির ব্যাপার হয়ে যায়, সমালোচনার ব্যাপার হয়ে যায়, তিরস্কারের ব্যাপার হয়ে যায়। যখন আপনি উঠে যাবেন তখন আপনাকে মূল্যায়ন করা শুরু করে। কিন্তু শুরুতে কিন্তু ওরা মূল্যায়ন করাটা উচিত, মানে সবারই মূল্যায়ন করা উচিত। এই যে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হচ্ছে না, আমরা ডেভেলপ হচ্ছি, সব দিক থেকে ডেভেলপ হচ্ছে, আমাদের হাতে মোবাইল আছে, আমরা ইন্টারনেট পেয়ে যাচ্ছি, আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মন মানসিকতা কিন্তু এখনো অনেক মানে সেভাবে পড়ে আছে যে অনলাইনে কাজ করে এটা নিয়ে দেখবেন যে আপনার আত্মীয় স্বজন হাসাহাসি করছে, তাই না? হয় এরকম সেইটাই হয়। আপু, অনেক 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 এইটা করতেছে জন্য যে আমার রিলেটিভ যারা আছে আমার মাকে শোনায়, এই তোমার মেয়ে এটা করতেছে, এটা কি, এটা কি, এটা থেকে কি কোনো কিছু আসে। আর কি তাদের ধারণাই নেই এখনো যে হচ্ছে অনলাইন করে আল্লাহ রহমতে কিন্তু মোটামুটি আমার ফ্যামিলির মেজরিটি এখন আমি এটা দিয়ে করে যে না আমার হাজবেন্ডেরটা আমি সাইড করে রাখছি, আমারটা দিয়ে আমি চালাচ্ছি, যে না থাক একজন, এটা যেমন আগে করতাম যে হচ্ছে আমার হাজবেন্ড মহিছে ওরটা দিয়ে আমি চালাইতাম, এখন আমি চিন্তা করছি না তোমারটা সাইড করে রাখো, দুজন এখন একসাথে নামছি। ঠিক আছে, যেহেতু একা একা কখনোই সম্ভব না, আমার মনে হয় যারা ম্যারিড আছি হাজবেন্ডের সাপোর্ট ছাড়া, আর হচ্ছে যাদের বাবু টাবু আছে, যেমন আমার বাবু আছে, পপি অপুর বাবু আছে, বাবুকে যারা প্রায়োরিটি দিবে তাদের আর কি সব দিক, একটা মানুষ কয় দিকে যাবে, সব দিকে তো যাওয়া পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে হাজবেন্ডের সাপোর্ট সবকিছু দরকার হয়। আর হচ্ছে সবকিছু নিয়েই আর কি বিজনেসটা করতে হবে, এই হচ্ছে কাহিনী। এই ব্যাপারে শারমিন শাহরিয়ার আপনি একটু কথা বলেন যে আপনি কি এরকম ফেস করেছেন? আপনি তো নতুন শুরু করেছেন, আপনাকে বেশি ফেস করার কথা, যে তুমি এটা হ্যাঁ কি অবশ্যই। খাবার করতেছো। নিয়ে তো আপু তো আশেপাশে সবাই এটাই বলে যে পড়াশোনা করে বাদ দিয়ে এখন রান্ধনী হইছো,
এটা রান্না করো, মানুষকে খাবার সাপ্লাই দাও, কেক বানাও, মানে এরকম তো অনেক বলছে। আত্মীয় স্বজনরা বেশি বলে, বেশিরভাগ মানে আপন আত্মীয় স্বজনরাই বলে যে রান্নাঘরে থাকো তাহলে পড়াশোনা তো নাই করতে পারতা। এই ধরনের কথা তো অবশ্যই বলে। আর ওই সুমাপু যেটা বললো জুরাইনের, যে আমরা জুরাইনে থাকি, সো জুরাইন থেকে পেজ খোলা মানে অনলাইন পেজ বা অনলাইন কোনো এই টাইপ কোনো কিছু করাটা অনেক ভয়ানক ব্যাপার, কারণ অর্ডার পাওয়া যাবে না, হ্যাঁ, হ্যাঁ। পাওয়া যাবে নাকি, এরকম একটা খুবই রিস্কি ব্যাপার। তো জুরাইন বলে আমরা ফার্স্টে ফার্স্টে খুলতে চাই নাই, যে জুরাইনে কিভাবে সম্ভব, কে অর্ডার করবে এখানে, কে কে খাবে এখানে অনলাইন থেকে হয়তো সব থেকে নিয়ে নিবে। তো পরে খোলার পরে না, সব চেঞ্জ হয়েছে আমাদের ধারণা, জুরাইন থেকে ভালো বিজনেস করা সম্ভব। আমি পপি আপুর আসলে কাছে আমি একটা জানতে চাই, কথা এই যে এখন বলছি, বিষয়গুলোর কথা বলেছে, যারা এই হ্যাঁ কথাগুলো বলছে আপনাদের দুজনের উদ্দেশ্যে আমি বলতে চাই, সুমা এবং শাহরিয়ার, আপনার উদ্দেশ্যে বলতে শারমিন। চাই, যারা এই এই কথাগুলো বলছে ভাববেন যে হুম। তারা আপনার থেকে এখনো 10 ধাপ পিছনে। আপনার থেকে তারা 10 ধাপ পিছনে, তারা এখনো জানে না যে কনসেপ্টটা কি, এটাই তারা জানে না। আপনারা এখনো জানেন, তার মানে আপনারা তাদের থেকে 10 ধাপ আগে। তো যারা আপনার থেকে 10 ধাপ পিছনে, তাদের কথা শুনে কোনো লাভ নেই। শুনি না আপনার তো আপু, মনের শুনলে তো আর কাজ করা হতো না এখন আর। যদি অবশ্যই আপনার এখন মনের হচ্ছে কথা। কি কেউ আর কি ওইভাবে যে আগাবে, জুরাইনে থাকে, জুরাইনের জুরাইন, জুরাইন অনেকে আছে থেকে। অন্যদিকে যারা আছে জুরাইনে এই পেজ কেমন হবে প্রোডাক্ট, একটা ফার্স্টে দিয়ে সেটাই, একটা আমার নিচে দিয়ে কেকের থাকে সেম। একটু এটা এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এটা আসলে সবকিছু একটা অ্যাডপশনের একটা সময় থাকে। আমরা যেমন এই করোনার হচ্ছে মধ্যে না, যারা, আলহামদুলিল্লাহ হচ্ছে। আগে যেমন এলাকা থেকে কোনো সাপোর্ট অনলাইন পেতাম না, শপিং, এখন এলাকার মানুষও হ্যাঁ আর কি এটাই, ওইভাবে আগে দিচ্ছে। ছিল না অবশ্য, এখন ঠিক এই হয়ে গেছে সব। করোনার মধ্যে অনেকেরই অনলাইন শপিং সম্পর্কে কোনো ধারণা ছিল না। মানুষ যখন গৃহবন্দী হয়ে গেল, ঠিক হুম। ওই সময়টাই আর কোনো উপায় ছিল না, ঠিক ওই সময়টাই তারা অনলাইনের এই করোনাতে বিজনেস একটু আশীর্বাদটা বেশি, তারা হ্যাঁ। নিচ্ছিল। এবং এখন অনেকেই এটার এই সুফলটা নেওয়ার চেষ্টা করছে এবং তারা হ্যাপি, তারা হ্যাপি এখন ভাবে এই সার্ভিসটা নিচ্ছে। এবং সামনের দিনগুলোতে অনলাইন সেক্টরটা আগামী 5 বছরে অনলাইন সেক্টরটা বিশাল একটা ধামাকা নিয়ে আসবে, আমি আশা করছি। আমি ইনশাআল্লাহ। আশা করছি যে, আর এই মহিলা উদ্যোক্তা যারা আছে, আমি সেদিন একটা ইসে করে আসছিলাম, উবারে আসছিলাম কোন এক জায়গা থেকে, কোথা থেকে আমার মনে আসছে না। তো সেখানে যে ড্রাইভারটা ড্রাইভ করছেন, সেই ড্রাইভার আমাকে বলছে, আমাকে না আমার হাজবেন্ডকে বলছেন, কি নিয়ে যেন মহিলাদের বিজনেসের কথা বলছিল। ড্রাইভার বলছে যে মহিলারা এখন তো বাংলাদেশের মহিলারা এখন চায়নার মহিলাদের মতন হয়ে যাচ্ছে। তারা কোনো মহিলা ঘরে আর বসে থাকছে না, সবাই কাজ করছে। এবং লাইক যে পুরুষদের চেয়ে মহিলারা এখন বিজনেসে অনেক আগানো। এবং এটা একমাত্র মানে সে তো অত খুলে আর বলতে পারছে না বা অত ভাবে বুঝিয়ে বলতে পারছে না, কিন্তু তার ওই উদ্দেশ্যটা বা কথা বলার ইয়েটা এটাই ছিল যে মানে অনলাইন সেক্টরটা মহিলাদেরকে অনেক মানে মহিলাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে গেছে। এবং আমি এটাকে আগেও বলেছি, আবারও বলছি, এটা একটা আশীর্বাদের মতন আমাদের মতন মহিলাদের জন্য, যাদের আসলে একটা চাকরি ছাড়া আর কিছুই করার ছিল না। আজকে থেকে হয়তো বা বিগত 5 বছর আগে, 6 বছর আগে একটা চাকরির জন্য খুবই হন্যে হয়ে ঘুরছিলাম, যে যদি আমার একটা চাকরি হতো, আমার একটা 30,000 টাকার একটা চাকরি হতো। আজকে আমি 50 জন 53 জনকে আমি চাকরি দিচ্ছি। তো সেটা অনেক বড় একটা আশীর্বাদ, এটা আল্লাহ পাকের বিশেষ একটা রহমত, শুকুর আলহামদুলিল্লাহ। এবং অনলাইন সেক্টরের একটা আশীর্বাদ বলে আমি মনে করি। এবং এটাকে আপনারা সৎ উপায়ে ব্যবহার করার চেষ্টা করবেন। কাউকে ডাম্প করার জন্য অথবা একটা পেজকে আরেকটা পেজ ধাক্কা মেরে উপরে উঠে যেতে হবে, এরকম কিন্তু করার উদ্দেশ্য বা মন মানসিকতা নিয়ে যদি আপনারা অনলাইন বিজনেস করেন, একটা সময় পিছিয়ে যাবেন। কারণ আপনি যাকে ফলো করতে করতে সামনে যাবেন বা যাকে ধাক্কা মারতে মারতে পিছনে যাবেন, আপনি তার পিছনেই থাকবেন, তার সামনে কোনোদিনও যেতে পারবেন না। এটা আমি প্রায় লাইভে বলে থাকি। তো কাউকে ধাক্কাধাক্কি না করে নিজের পথ নিজে চলেন এবং নিজের মতন করে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেন, অথবা নতুনের প্রতি সবারই আগ্রহ থাকে। আমি আজকে একটা এই জুয়েলারিটা পড়ছি, কালকে আর এটা পড়তে মন যাবে না, অথবা আরো কয়েকদিন পরে আবার পড়বো। আর একটা নতুন, সব মানুষের নতুনের প্রতি সবসময় একটা আগ্রহ থাকে। তো সেই নতুনটা ক্রিয়েট করার চেষ্টা করেন, আপনার মূল্য এমনিতেই বেড়ে যাবে। এটা যারা অনলাইন বিজনেস করছেন সবার জন্য আমার এই ছোট্ট ইনফরমেশনটা। কথা মানে যেটা বেশি শোনা যায় আর কি, যেটা
শিক্ষিত হয়ে তুমি অনলাইন ব্যবসা করছো, তুমি তো একটা জব করতে পারতা, কিন্তু অনলাইন ব্যবসাটাও তো তার জব। অনলাইন ব্যবসাটা তো তার একদম ইয়ে না যে ঘরে বসে আছে কেউ একজন টাকা দিয়ে যাচ্ছে, সেরকম তো আর না। এবং এটাকে কেউ আপু এখন জব হিসেবে ধরে না, যে এটা কোনো জব না, তুমি বাসায় বসে বসে করতেছো। ধরবে, আমি এটাই বললাম যে আপনারা দুঃখ পাবেন না, এখনো তারা আপনাদের থেকে 10 পা পিছনে আছে যারা এখনো এটাকে সেক্টর হিসেবে ধরছে না, এবং তারা বোকা। এই শিক্ষাটাকেই তো সে অনলাইন ব্যবসার ক্ষেত্রে কাজে লাগালেই তার শিক্ষাটা আর মানে তার ব্যবসাটা আরো বেশি বাড়বে। যেটা আমরা বলি যে এমবিএ, আগে জবের ক্ষেত্রে দেখা হতো মাঝে যে এমবিএ বিবিএ আছে কিনা ব্যাংকে জবে বা বিভিন্ন প্রফেশনাল জবে, তো সেটা কেন সে একটা এমবিএ মেয়েও তো ব্যবসা করে তার ব্যবসাটা অনলাইন ব্যবসা তো ব্যবসায়ী, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক, যেটা পপি আপু বলেছেন ব্যবসায়ী। তো সেখানে সে বরং আরো ডেভেলপ করতে পারে নিজের বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে, সবকিছু দিয়ে। তো আমি মনে করি যে আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, যারা শিক্ষা দীক্ষা কম তারাও কিন্তু একটা সুযোগ পাচ্ছে কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর যারা শিক্ষিত তার শিক্ষাটাকে কাজে লাগিয়ে সে আরো ডেভেলপ করার চেষ্টা করবে নিজের ব্যবসাকে, শুধু ব্যবসা না, সে আরো 5টা মানুষকে তুলে আনতে পারবে। এই যে একসময় যোগ্যতা ছিল না, যোগ্যতা থাকলেও জব পেত না, আমাদের জব মার্কেটে, বাংলাদেশের জব মার্কেটের এমন অবস্থা ছিল যে সেখানে মামা খালা ছাড়া জব পাওয়া যেত না। তো সেই ক্ষেত্রে এখনো আছে আপু এরকম, মামা খালা ছাড়া কোনো জব নেই, কোনো জব এখন তো আরো। তো আমি আসলে 10 বছর আগে সেটা আমি দেখে 11 বছর আগে আমি নিজেও ফেস করেছি, আমি নিজেও দেখেছি যে মামা খালা ছাড়া জব পায় না। কিন্তু এখন সুন্দর একটা জায়গায় তৈরি হয়েছে, ইচ্ছে করলেই মানুষ এখানে কাজে লাগাতে পারে, যে কেউ, ছেলে হোক মেয়ে হোক। আমি মনে করি, আপনারা কি মনে করেন? আমি জানি না। আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার, এক্সপিরিয়েন্স না, আমার একটা মনোভাব। আমার যে এমপ্লয়ি আছে ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আমি করেছিলাম সম্মাননা দেওয়ার জন্য, যারা খুব ভালো কাজ করছে তাদেরকে ক্রেস্ট দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড ফাংশনের মতন করেছিলাম আমি। তো ওদের ওখানে আমি কিছু কথা বলেছিলাম। যখন আমি বিবিএ কমপ্লিট করে ফেললাম তখন আমার তো নতুন জব, এখন জব করব, একটা যে জব করতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করলাম। সিভি ড্রপ করার পরে আমার বিভিন্ন জায়গায় সিভি ড্রপ হলো। তো দু একটা জায়গা থেকে হয়তো বা ডাকছে না এরকম। তো যেখানেই ডাকছে না কেন সেখানে গিয়ে বলছে, বা সিভি ড্রপ করার আগেই আমাদের ওখানে লেখা থাকে একটা জায়গায় 4-5 বছরের এক্সপিরিয়েন্স, 4-5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 10 বছর হলে তো আরো ভালো, এরকম আর কি। তো এখন আমি ওখানে চিন্তা করছি যে আমি তো মাত্রই পড়ালেখা শেষ করলাম, আমি তাহলে এক্সপিরিয়েন্সটা আমি কোথায় পাবো? এক্সপিরিয়েন্স তো আমার পক্ষে পাওয়া সম্ভব না। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে থাকে, যারা মানে সদ্যমাত্র পাশ করেছে, যে এক্সপিরিয়েন্স কোন একটা জবের ক্ষেত্রেই দেখা যাচ্ছে অ্যাপ্লাই করতে যাও, সেখানে এক্সপিরিয়েন্স ফ্রেশাররা কখনো একটা ভালো স্যালারি দিয়ে এক জায়গায় ঢুকতে পারে না, বা মানে নেই না, স্যালারি তো পরের কথা, নেই না, নিবেই না। তো যাই হোক, আমিও এরকম বললাম যে একটু আগে যে ব্যাংকে জব করার জন্য হন্যে হয়ে ঘুরেছি, দাঁড়ে ঘুরেছি, কোথাও চাকরি হচ্ছে না, হবে না। তো ওই ভিতরে একটা কষ্ট আমার সবসময় ছিল যে যারা এই যে ফ্রেশার তারা কিভাবে চাকরি পাবে, তারা কিভাবে কোথায় যাবে। তো আমি আমার এখানে যেই ছেলে মেয়েগুলোকে চাকরিতে নিয়েছি তারা একজনও এক্সপিরিয়েন্স না, তাদেরকে আমি হাতে খড়ি দিয়ে নিজের ছেলে মেয়ের মতন করে আমি শিখিয়ে পড়িয়ে গুছিয়ে তারপর তাদেরকে কাজ করিয়ে নিচ্ছি। তারা কিছুই জানে না, একটা কম্পিউটার ঠিক মতন চালাতে পারে না। কম্পিউটার কোর্স করেছে ঠিকই, স্কুল কলেজের শিক্ষাগুলো নিয়েও আসলে আমাদের অনেক কথা বলার আছে। আমাকে ব্যক্তিগতভাবে আমার স্কুলে বা কলেজেই যা শিখিয়েছে, কম্পিউটারে বাটন অন করো, কি বলে স্টার্ট বাটন কিভাবে স্টার্ট করে, কিভাবে অফ করে, এগুলো শিখায় স্কুলে কলেজে। তো কিন্তু আমি এখন বাস্তব জীবনে এসে যখন দেখতে পারলাম কম্পিউটারের কাজ তো অন্য, এগুলো তো আমার ছেলেও করতে পারে এখন, বন্ধ খোলা, এগুলো কি শিখাইছে আমাদেরকে? তো যাই হোক, মানে যা শিখাইছে সেই শিক্ষা থেকে কোনো কিছুই লাভ হয় নাই, সত্য কথা যেটা, কিছুই লাভ হয় না। আমার হয়তো বা অনেক টিচাররাও লাইভ দেখবে, কিন্তু আই এম সরি টু সে, মানে ওই কম্পিউটার শিক্ষায় আমার কিছুই আসে যায়নি, কিছুই হয়নি। তো আমি যা শিখছি বা আমার যা হয়েছে, আমার হাতে খড়ি আমার হাজবেন্ডের থেকে হয়েছে। সে আমাকে কম্পিউটার শিখাইছে, তাকে কেউ শিখায় না, সে নিজে শিখছে।
যাই হোক, এখন আমি আমার যে ছেলে মেয়েগুলা বা যারা এই যে এখানে কাজ করতেছে এদের সবাইকে আমরা হাতে খড়ি দিয়ে করিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় যে বাংলাদেশে যত সেক্টরই থাকুক না কেন, ব্যাংক সেক্টর থেকে শুরু করে যে সেক্টরই থাকুক না কেন, সবার এই সদয় দৃষ্টিতে থাকা উচিত, যারা ফ্রেশার আছে তাদেরকে আপনারা একটা সুযোগ দিবেন, যে তারা যেন কাজ করে একটা জায়গায় কাজ করলে তারপরে না যে ছেলেটা বা মেয়েটা সেই সুযোগটা পাবে যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স। এটা থেকে একটা ডিপ্রেশন এসে যায়, এবং এই ডিপ্রেশন থেকে দেখা যায় অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করছে। এত টাকা খরচ করে বাবা মা পড়ালেখা করালো, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না, আমার শুধু এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্সেও কোনো জব হচ্ছে না, অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে ফেলে। তো আমার যে কোনো সেক্টর, শুধু তো মানে কাপড় চোপড় বা আমাদের অনলাইন সেক্টরই না, অনেক সেক্টর আছে বাংলাদেশে এবং পৃথিবীর সব জায়গায়, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, আমি সবার কাছে একটা অনুরোধই থাকবে, যারা ফ্রেশার আছে, মাত্র পড়ালেখা শেষ করেছে, তাদেরকে কাজ শেখার সুযোগ দিবেন। কারণ পুঁথিগত বিদ্যা দিয়ে না, আমরা তেমন কিছুই শিখতে আসলে পারছি না যেটা আমাদের ওয়ার্কিং বাংলাদেশের প্লেসে গিয়ে ক্ষেত্রে কাজে যেটা লাগে। হয়, বাইরের ক্ষেত্রে আবার সেটা ইয়ে করে না। বাইরের ক্ষেত্রে যেটা হয়, তারা মানে আমাদের পড়ালেখায় আপনি যেটা বলেছেন যে আমাদের পড়ালেখার সিস্টেমে কিছু সমস্যা আছে। আর বাইরের দেশে যেটা হয়, পড়ালেখার সিস্টেমে কিন্তু আপনাকে তৈরি করছে ছোটবেলা থেকে, কিন্তু ওরা এমন ভাবে সিস্টেম করে রেখেছে যে আপনাকে তৈরি করছে, এবং আপনি যখন জবে যাবেন আপনাকে ওরা ট্রেনিং দিয়ে দিবে। তখন ওরা বলে না যে তোমার এত বছর এখানে জবে, আমি কখনোই দেখিনি যে, হ্যাঁ কিছু কিছু জবের ক্ষেত্রে আছে উপর লেভেলে, কিন্তু আমরা যারা যারা পাশ করে তারা কিন্তু সব মানে জব পেয়ে যায় অনেক আমাদের জব, এখানে এটা একেবারে খুবই একটা বড় একটা সমস্যা। কারণ ওরা তো তো আমি জানে পাশ করে ঢুকবে আমার অনেকে, যত তাহলে এমপ্লয়ি আছে একেবারে ফ্রেশ, সবাই ফ্রেশ, মানে কিছুই জানে না, এরকম ছেলে মেয়েগুলোকে আমি সুযোগ দিয়েছি এবং তারা এখানে কাজ করে এতটাই হ্যাপি, আমাকে ছেড়ে একটা ছেলে মেয়েও যেতে চায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে যাই হোক, ওদের ভালোবাসাগুলো আমি কখনো এইভাবে আসলে প্রকাশ করতে পারবো না, আমিও দিয়েছি, ভালোবাসা বিনিময়ে পেয়েছি, তো দিতে পারলেই পাওয়া যায় আমার মনে হয় যেটা। সেটাই, আপনিও ভালোবাসছেন। আপনি যেটা বলেছেন যে করোনার সময়, এটা খুব আমার সাথে তো অনেকের কথা হয়েছে, অনেক মানে টকশো সুবাদে বা অনেকের ক্ষেত্রে এটা অনেকে মানে চিন্তাই করেনি যে এই যে করোনার মুহূর্তে তার বেতনগুলো আমাদেরকে দিতে হবে। সে বলবে যে আমার তো লস হয়েছে, আমি তো পাচ্ছি না, তাহলে আমি দিব কিভাবে? কিন্তু আপনার লস আর তাদের লস কিন্তু এক না। আপনার লস হচ্ছে আপনি পোলাও কোরমা খেতে পাচ্ছেন না, আর তার লস হচ্ছে সে ভাতই খেতে পাচ্ছে না। ভাতই খেতে পারছে না, ভাতই হ্যাঁ, খেতে পারছে না। তাহলে আমরা ভাত যখন খেতে আমি হবে। প্রফিট করেছিলাম, আমার বিজনেসটাকে রান করে এতখানি নিয়ে এসেছিলাম, ঠিক তার তখন মানে কারা আমার সাথে ছিল, কারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসলো, কাদের হাতগুলো আমার জন্য কাজ করেছিল, সেই কৃতজ্ঞতা বোধটুকু তো আমার থাকতে হবে যে আসলে কারা করেছিল। আমি যদি একজনের কথা মনে রাখি তাহলে হয়তো বা তারাও আমার কথা একটা সময় মনে মনে রাখবে। রাখবেন। তো এগুলো আসলে মানে কি বলবো, আমরা অনেক সময় এগুলো পার করে ফেলেছি, খুবই ভালো লাগলো যা অনলাইন ব্যবসা সম্পর্কে, আসলে বাংলাদেশের ব্যবসা সম্পর্কে বিশেষ করে। এখানে যেমন আমাদের জবাবদিহিতা আছে, টেক মার্ক আছে, একটা অনলাইন ব্যবসা আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না, আপনার অনেক সিস্টেম আছে, এবং আপনি যদি প্রতারণা করেন আপনার ব্যবসা তো ওরা বন্ধই করে দিবে। আরো অনেক শাস্তিমূলক ব্যবস্থা আছে। তো সেটা মনে হয় না বাংলাদেশে এখনো সেভাবে চালু আছে যে না প্রতারণা। না, এরকম কিছু এখনো চালু হয়নি। আমি আশা করছি এরকম কিছু একটা হোক, বাংলাদেশেও হোক, তাহলে হয়তো বা যারা হওয়ার এরকম প্ল্যান আছে। প্রতারণার উদ্দেশ্য নিয়ে অনেক কিছু শুরু করছে, এরকম অনেকেই করতে পারবে না। অনেকেই মানে ইচ্ছাই হচ্ছে যে ও ভালো করছে, ওকে আমি একটু টেনে নিচে নামাই, এরকম অনেকে উদ্দেশ্য করেই হয়তো অনেকেই পেজ খুলে বা আম, থাকে না, এদেরটা থাকে না, কিন্তু এরা হচ্ছে কালবৈশাখী ঝড়ের মতন হঠাৎ হঠাৎ আসে আবার চলে যায়, এরকম। তাই এরকম যদি আসলে আমাদের অনলাইনের জন্য ভালো কিছু সিস্টেম থাকে, তাহলে যারা কোর আছে, যারা অরিজিনাল আছে, তারাই শুধু টিকে থাকবে, এবং আমাদের এই যে পথ চলাটায় অনেকখানি বাধা আমরা অতিক্রম করে ফেলবো, যে এই ধরনের মানে ইয়েগুলো আমাদেরকে পেইন দিচ্ছে না, বিভিন্ন এই ধরনের এই এই প্রবলেম গুলো সবগুলো পেজ ফিল করে, যে মানে ধাক্কা ধাক্কি করা, ইয়ে করা, এবং এগুলা ফেক আইডি, আমি এশিয়ার মধ্যে দেখেছি যে ফেক আইডির পরিমাণ বেশি, মানে ফেক আইডি তৈরি করে গাছের, মানে গাছের ফুল অনেক ফল গাছ এগুলো ইয়ে দিয়ে, তারপর ফেক আইডি আকাশ বাতাস পড়ি। আপনি যখন নাচা জানা পাখি, আপনি তারপর যখন আর কি লাইভে কি। যাবেন আপনাকে আজে বাজে কমেন্ট করবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে, অনেক ফালতু কথা বলবে। ইভেন আমি মনে করি যে অনলাইন ব্যবসার ক্ষেত্রে লাইভ অনেক বড় একটা ইম্পর্টেন্ট। পপি আপু অবশ্যই রেগুলার লাইভে আসে, আমি দেখেছি ওনাদের একটা লাইভ। অনেক ভালো লাইভ করে আপু। লাইভ আপুর তো এক একটা লাইভে হাইস্ট কত ছিল আপু? 8K। মনে নেই।
6 or 7 এরকম হবে। তো যারা হ্যাঁ ব্যবসা করে তাদের জন্য অবশ্যই এটা অনেকেই প্রশ্ন, এখানে অনেকে মনে হয় প্রশ্ন করেছে যে লাইভে আসতে পারছে না, এটা অনেকেরই কমন একটা, যে লাইভে আসতে পারে না বা লাইভে আসা উচিত এটা বুঝে বা সময় সুযোগ বা অনেকে লজ্জা পায়। তো সেই ক্ষেত্রে আসলে পপি আপু আপনি ছোট করে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা ব্যবসা করছে, ব্যবসা আগাতে পারছে না শুধুমাত্র লাইভে আসার কারণে। লাইভের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি আমার সবাই আপনারা বলেন, আমি বলি না আসলে যে আমি ভালো মতন লাইভ করতে পারি। তো এটা মানে আহ, আমি আমার নিজ থেকে মাঝে মাঝে আমি নিজে দেখি আমার লাইভ গুলো আসলে কি হচ্ছে, আমি নিজেরই অনেক ভুল নিজে ধরতে পারি, কথার মাঝখানে আমি অনেক ভুল বলে ফেলি। যেমন আমি চাদর দেখাই, তার সাথে যখন পিলো কভার দেখাই বলি এটা ব্লাউজ পিস, এরকম আমি বলে ফেলি মাঝে মাঝে। হ্যাঁ, এরকম আমার হয়, আমার ভুল হয় না এরকম না, আমিও একেবারে মানে খুব এরকম কিছু না, কিন্তু কনফিডেন্ট নিয়ে কাজ করতে হবে। আমার যেটা মনে হয় যে আপনি লাইফ মানে হচ্ছে মানে আপনি নিজে যেটা আপনার নিজে যেরকম আছেন বা আপনার প্রোডাক্টটা ঠিক যেমন তেমনটা কাস্টমারকে দেখিয়ে দেওয়া। এখন একটা প্রোডাক্ট আসলে যতটুকু সুন্দর ততটুকুই বললেন, এর থেকে অনেক 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 সুন্দর এরকম বললে আসলে আমার মনে হয় না তেমন কোনো এফেক্ট হবে। তো যাই হোক, লাইভে আসার ক্ষেত্রে মানে কাস্টমারকে পছন্দ করতে দেন, কাস্টমারের ইয়েটা মানে আপনি জোর করে তাদেরকে পছন্দ করাবেন এরকম মানে অনেকে থাকে যে অনেক কিছু বলে পছন্দ করাইতে হয়। আমার এই জিনিসটা কখনো কাজ করে নাই। আমি এটা আসলে যেটা আমার সত্যি সত্যি আমার পছন্দ হয় ওই জিনিসটা আমি করি অনেক সুন্দর, এবং আমার কিন্তু বলা নিষেধ অনেক সুন্দর, এটা কাস্টমার আমাকে বলেছে আপনি অনেক সুন্দর এরকম বলবেন না, তো এটা নিয়ে আমার খুব মারামারি চলে। তো এই জন্য আমি এখন আর বলি না, কম বলি। তো লাইভে আসার ক্ষেত্রে যেটা যাদের বিজনেসটা পিছিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো আগে ভালো করে লাইভ গুলো দেখেন, যাদের লাইভ গুলো খুব ভালো চলছে তারা কিভাবে লাইভ করছে, কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে সেগুলো খুব ভালো করে একটু খেয়াল করবেন, তাদের বাচন ভঙ্গি গুলো খেয়াল করবেন, মিস্টেক গুলো না, লাইক আমি যেমন বালিশের কভারকে ব্লাউজ পিস বলে ফেলি, এগুলো খেয়াল করার দরকার নেই। তো আপনি একেবারে মানে কনফিডেন্স সহকারে আপনাকে কথা বলতে হবে, মানে এমন কিছু যেন না হয় লাইভে এসে যে আপনি ইতস্তত হয়ে লাইফটাই নষ্ট হয়ে গেল, এরকম হওয়া যাবে না। আমি যেদিন আমার জীবনে প্রথম লাইভ করি, আমি মনে আছে যে একটা শুধু একটু কাজল দিয়ে আমি লাইভে এসেছিলাম, এবং মানে আমি খুব ইতস্তত প্রথমে বোধ করছিলাম। ঠিক 10 মিনিট পরে আমার মনে হলো যে আমাকে তো এরা কিছু বলতে পারবে না, আমি বলতে পারবো, তা আমার যা মন চায় আমি বলবো, এরা এরা কিছু বলার দরকার নেই, এরা কি বলতেছে আমার জানারও দরকার নেই। আমার যা দেখানোর দরকার আমি ঠিক দেখবো যে আমার ফেসটা কেমন দেখা যাইতেছে, আমাকে ভাল লাগতেছে কিনা কথা বললে, এবং আমার যা যা দেখানোর দরকার আমি দেখাই, তাও তোমাদের ভাল লাগলে লাগুক, না লাগলে আমি যাই না, এরকম। যাই হোক, আমার ভিতরে কাজ করলো, তা আমি ওইভাবেই আসলে বলা শুরু করলাম, কথা বলা শুরু করলাম। ঠিক প্রথম এবং দ্বিতীয় দিন থেকে আমি এভাবেই কথা বলছি, এবং লাইভে আসার পরে আমি প্রচুর ব্যাড কমেন্টস পাচ্ছি, প্রচুর প্রচুর, এবং আমার যারা কাস্টমার্স আছেন তারা বলছেন যে তুমি কিভাবে লাইভ করো, মানে এত যে মানে বাজে কথা বলছে, তারপরে তুমি কিভাবে লাইফটা কন্টিনিউ করছো। তো আমি ওই একদিন একটা কথা আমার এখনো মনে পড়ে, আমি বলেছি আপনারা কখনোই ভাববেন না যে আমি এই এই ব্যাড কমেন্টস এর কারণে কখনো আমি পিছিয়ে যাব বা আমি আমার এই লাইভ করা বন্ধ করে দিব। আমি কোনো খারাপ কাজ করছি না, আমি অবশ্যই মার্জিত একটা ভাব নিয়ে ভালো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এবং আমি ভালো কাজ করছি। তো আমার যেহেতু নিজের এই মানে ইয়েটা আছে, কনফিডেন্সটা আমার আছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি না আমাকে কেউ ডাম্প করতে পারবে, আমাকে কেউ আটকাতে পারবে না। এই লাইনটা আমি বলেছিলাম, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এগিয়ে যাবই, আপনারা যত কিছুই বলেন না কেন আমি এগিয়ে যাবো। তো তারপরে মানে যখন এই ছেলেগুলো কমেন্টস করছিল, আসিফ আমাকে বলেছে, বরাবরই আমাকে খুব হেল্প করছিল, এবং তারা সে বারবার ব্লক করে যাচ্ছিল। কত কোটি মানুষ যে আমার পেজ থেকে ব্লক করা আছে আমি জানি না, এই এই ধরনের আর মানে আইডি কত কোটি মানুষ আছে। আসলে ব্যাড কমেন্টের জন্য কিন্তু অনেকে লাইভে আসতে চায় না, মানে বাজে কমেন্ট। এই জন্য আমি বললাম, আমি কথাটা এই জন্যই বললাম যে যতই ব্যাড কমেন্টস করুক ওগুলা নিয়ে আবার অনেকেই ওগুলো নিয়ে ঝগড়া শুরু করে দেয় লাইভের মধ্যে এসে, এই কথাগুলো নিয়ে যে বললো বা সে হাসলো, হাসির রিয়েক্ট দিচ্ছে, সেটা নিয়ে ঝগড়া করছে। তো
তো আপনাকে এটা মনে রাখতে হবে যে লাইভে যখন আপনি আছেন, আপনাকে ওই যে ব্যাড কমেন্ট, তার সাথে কিছু ভালো লোকও আছে যারা আপনাকে দেখছে, ঠিক আছে? তো আপনি শুধুমাত্র ব্যাড কমেন্ট যে করলো তাকে মানে বকা দেওয়ার জন্য ঝগড়া করবেন, তো যারা আপনাকে ভালোভাবে দেখছে তারা তো বিরক্ত হচ্ছে, তাই না? তো আপনি ভালোভাবে ভালো মানুষদের সাথে ভালো রকম থাকেন, যারা ব্যাড কমেন্ট করছে তাদেরকে সুন্দর করে আমি বলে দিই। মাঝে মাঝে কিছু ছেলে এসে বলে পাতার বিড়ি হবে, আমি বলি, হবে ভাইয়া, বলে ব্লক করে দিই। পাতার বিড়ি আমার কাছেও আসছে ব্লক করে দিই। আমি এখনো করি, আমাকে আরো বিয়ে টিয়ের অফার করে, তা আমি আস্তে করে ব্লক করে দিই। ঠিক আছে ভাইয়া, করবো, এমনিতে একটা করেছি আর করবো না, এখন পরে যোগাযোগ করব বলে আমি আস্তে করে ব্লক করে দিই। এগুলো আপনাকে ধৈর্য নিতে হবে, আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে লাইভের মধ্যে, এবং খুব সুন্দরভাবে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। এবং আপনি আগে নিজে প্রিপেয়ার হন যে আপনি লাইভ করার জন্য প্রস্তুত কিনা, তারপর লাইভে আসেন, যেন ইতস্তত হয়ে মানুষ আপনাকে অপমান করার সুযোগ না পায়। এটা আমি যারা লাইভ করতে চাচ্ছেন তাদের জন্য আমার এটা বক্তব্য। সোমা, শাহরিয়ার, আপনাদের কি অবস্থা? লাইভে আসেন? আমি আসি না আপু, সোমা আপু আসে। আমি ব্যাক ক্যামেরায় আসি, ফ্রন্টে খুব কম টাইমে, কজ একটু আসলে একটু গেট না, আপ সোমা আপু ভালোই লাইভ করে, অনেক সুন্দর করে কথা বলতে পারে সোমা আপু। না, আমি ব্যাক ক্যামেরায় কমফোর্টেবল, বাট ফ্রন্ট ক্যামেরায় একটু ইতস্তত আমার বোধহয় এখনো আছে। কজ আমাদের বাংলাদেশে একটা ঝামেলা হইতেছে যে হচ্ছে ভাইরাল আর কি, একটু যদি উল্টাপাল্টা হয়, পপি আপুরটা আলাদা, পপি আপু যেই ভাইরাল ফ্যাক্ট, কনফিডেন্স লেভেল প্লাস হচ্ছে সবকিছু অন্যরকম, এত আমার নাই। তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটুখানি আমি মনে করি যে না, লাইভে আসলে দেখা যায় যে কিছুদিন আগে একটা আপুর আমি লাইভ দেখছি যে উনি মেকওভার নিয়ে একটা ট্রল হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন কোন জায়গা দিয়ে কোন ট্রল হয়ে যায় আমি কিন্তু একদমই আনারি, হয়তো দেখা যাবে এমন একটা মুখের এক্সপ্রেশন হয়েছে বা কোনো কিছু হয়েছে, ওইটাই নিয়ে বানাই ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, ভাইরাল হয়ে যাবে। এইটাতে অতটুক কেটে একটুখানি আমরা পিছিয়ে আছি, এইটা আর কি ওভারকাম যদি করতে পারি তাইলে লাইভ করব। কিন্তু আমি ব্যাক ক্যামেরায় রেগুলারলি লাইভে আসি, ব্যাক ক্যামেরায় কমফোর্টেবল খুব, তখন ফাটাই দিই। রাইট, ভাইরাল হলে তো ভালো, ভাইরাল হলে খারাপটা না আপু, সব প্রেজ মনে ভাইরাল হয়ে যাবে সবার কাছে। ভালো না। আমাদের নেটি দুনিয়াটা হচ্ছে আপু এমন, তিলকে তাল বানায় দেয়। অ্যাকচুয়ালি যে ভিতরে কি জিনিস আছে ওইটাকে না করে একটা আর কি, নেটি দুনিয়া বলেন বা হচ্ছে আপনার যে নিউজ পোর্টাল যেটাই হোক না কেন, আর কি সত্য ঘটনাটাকে ওইটারে আর কি তেল মশলা দিয়ে এমন ভাবে বানাবে আসল ঘটনা থেকে 10 পা পিছিয়ে যাবে। এই হচ্ছে একটা কাহিনী। যদি প্রতিবন্ধকতা বলেন, এটাও একটা প্রতিবন্ধকতা আমাদের অনলাইন বিজনেসের ক্ষেত্রে, যে হচ্ছে কোন সময় যে কেউ যে কোনো জিনিসকে যে যা কিছু বানায় দিতে পারে, ঠিক আছে, আর হচ্ছে আমাদের আমজনতা ওইভাবে ওই জিনিসটাকে নিয়ে নিতে পারে। এইটা হচ্ছে একটা প্রতিবন্ধকতার একটা বড় কারণ, যে অনলাইন বিজনেসের ওই যে লাইভের ব্যাপারটা। আমার মনে হয় যে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে এই যে অনলাইনের ব্যাপারে আগ্রহী হয়েছে, এত মেয়ে সাহস করে, অন্তত পারিবারিক সামাজিক, হ্যাঁ পারিবারিক সামাজিকও কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, ঘর থেকে অনেক কথা শুনতে হয়। বাঙালি জাতি তো সাহসী জাতি আপু, আপনি জানেনই তো, তাহলে তো সেক্ষেত্রে এরকম সাহসী হতে সেটাই, দেশকে যুদ্ধ করে করে ফেলছে। আর এটা তো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আল্লাহর রহমতে এটাতেও, যেমন আমার ফ্যামিলি সাপোর্ট করতো না, এখন সেই ফ্যামিলির মেম্বারই আমার মা, ইভেন আমার ভাই বা আমার দুলা ভাই, আমার যারা যারা আছে, আমার হাজবেন্ড তো আছেই, সে সব প্রথম থেকে ছিল, সবাই এখন সাপোর্ট দিচ্ছে, তুমি আগাও, তোমার কি লাগবে, তোমার অ্যাসেট কোনো লাগবে, ফিনান্সিয়াল কোনো লাগবে, তারা পিছন থেকে ধাক্কাচ্ছে যে না তুমি আগাও, কিভাবে করতে পারবা, কিভাবে কি করবা, সামনের কি প্ল্যান, শোরুম নিবা না কি নিবা, তারা আরো করতেছে অনলাইন, এটা থাকুক, তুমি আরেক ধাপ আগাও, কিভাবে কি করতে পারো, কোনো যদি আমাদের সাইড হেল্প লাগে তারাও সেটা করতে রাজি আছে। ফ্যামিলি যত মেম্বার আছে, আমার ভাই বোন, আমার শ্বশুর বাড়ির যারা আছে, আমার শাশুড়ি, আমার মা, তারা তো একটু আগের কালে, তারপরও তাদের ফুল সাপোর্ট পাচ্ছে। এটা আমার জন্য খুবই, আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমার মনে হয় না কেউ ওইভাবে করতে পারবে। ফ্যামিলি সাপোর্ট অনেক ভালো একটা যে কোনো মেয়ের ক্ষেত্রে, আমি জানি না সবার ফ্যামিলি এক না বা সবার মন মানসিকতা অত স্ট্রং না। আমার ক্ষেত্রে যেমন হচ্ছে, আমার ফ্যামিলি যদি এতটা পুশ আপ না করতো এই ক্ষেত্রে, প্রথম দিকে সবাই একটু নেগেটিভ ছিল, বাট যখন দেখতেছে যে আমি ভালো করতেছি, এই জিনিসটা আমার আরো সামনে আগায় নেওয়ার জন্য, তখন বলতেছে না তুমি যেটাতে তোমার স্যুট করছে, এই জিনিসটাতে তুমি আগাচ্ছ, তুমি এটাতেই আগাও, এটাতেই থাকো, এনি কাইন্ডস অফ হেল্প আমরা করবো। আমার বাচ্চারে আমার শাশুড়ি, আমার মা দুইজন, আমার ননদ, এরাই আর কি রাখতেছে, কোনো না তুমি আগায় যাও, তোমার বাচ্চা আমরা রাখতেছি, কোনো সমস্যা নাই, তুমি আর মুহিত মিলে আগাও।
এইটা একটা সাপোর্ট পাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি মনে করবো যারাই অনলাইন করছে ফ্যামিলি সাপোর্টটা আর কি, নিজের তো ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সততা থাকতে হবে, শ্রম থাকতে হবে, সাথে সাথে ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় একটা অনেক বড়। ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। এই যে ফ্যামিলিগত প্রতিবন্ধকতা বা সামাজিক প্রতিবন্ধকতা, এটি শুধু আমাদের দেশে না, আমরা যারা বাইরে থাকি, ঠিক আছে, আমাদের যারা আমরা বাঙালি বা আমরা যারা এশিয়ান, এটি কিন্তু আমরা সব জায়গায় ফেস করি, এখানেও ফেস করি আমরা। কিন্তু এখানে হচ্ছে যে এখানে কেউ কেয়ার করে না, কি কি বললো না বললো। বাংলাদেশে একটু কেয়ার করতো, এখন মানে কেয়ার না করাটাই আমার মনে হয় ভালো। বাংলাদেশেও করে না, অনেকেই বেটার। করে না, আমরা ধীরে ধীরে আর করবো না। সেটাই, আমরাও করি না। ভালো, মানে আপনি কেন কেয়ার করবেন? আপনার জন্য ব্যবসাটা ভালো, অনলাইন ব্যবসা ভালো, আপনি লাইভ করলে আপনার ব্যবসার উন্নতি হবে, তাহলে আপনি কেন আরেকজনকে কেয়ার করতে না, যাবেন? আমি কিন্তু কোনো বেআইনি কাজ করছি না। আর যেহেতু আমি এমন কিছু করছি না যে কারোর জন্য ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে এবং আমার কনফিডেন্ট আছে যে আমি অবশ্যই ভালো কিছু করছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না পিছনে পাছে লোকে কিছু বলে সে কথা শুনে আমার দাঁড়িয়ে যাওয়ার কোনো অপশন আছে। পাছে লোকে কিছু বলে চলে যাবে, কিন্তু আপনি যখন দুঃখে থাকবেন তখন কিন্তু কোনো লোক এসে জিজ্ঞেস কেউ করবে আসবে না না। যে তোমার মনের অবস্থাটা খারাপ নাকি টাকা পয়সার অবস্থাটা খারাপ। নো, কেউ সেই আপনাকে তো help পাছে করবে না। লোকের কথা শুনলে হবে না। আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, আপনার জবের সাপোর্ট বলেন, কেউ হেল্প করবে না, কেউ পাশে এসে দাঁড়াবে না। কিন্তু নিজেরটা নিজেরই করতে হবে, নিজের স্পেস নিজেরই ক্রিয়েট করতে হবে আপনি সবকিছু। যখন একটা ব্যবসা শুরু করবেন, তখন ব্যবসা না, অনলাইন, বিশেষ করে ব্যবসাটাকে ওরা মানে পজিটিভলি দেখে, যে একটা দোকান নিলেন, একটা নিলেন, কিন্তু অনলাইন শুরু করলেন তখন ও অনলাইন কোনো কিছু পায় নাই তো অনলাইন শুরু করছে, ঠিক আছে। যারা করতে মানে পাত্তা না দিতে পারে তারাই উঠে যায় আমার মনে হয়, এটা প্রথম বাধাটা এটাই আসে সামাজিক ভাবে এবং পারিবারিক ভাবে। তো আসলে অনেক আপনি কিছুদিন পরে দেখবেন যে যখন আপনাকে ওই লোকগুলো যা বলছে, কিছুদিন পরে দেখবেন তারাই আপনার থেকে কেনাকাটা করছে এবং তারাই আপনাকে ওয়াও এরকম বলছে। রাইট, এরকম হয়েছে। তারাও আবার আমাদের পিছনে হাঁটা শুরু করবে, যেভাবে করছো কিভাবে করছো, আসি দেখি, এই 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 এটা হয়। খুব ভালো লাগলো আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এবং মানে কেউ যেন কষ্ট না পায়। আর সেই লোকগুলো আসলেও যখন আমাদের কাছে কিছু শিখতেও আসবে, সুমা তোমার কাছে তোমাকেও বলছি, যদি এরকম কেউ কিছু বলেও থাকে, সেগুলো যদি তারা যদি তোমার কাছে কিছু শিখতেও আসে কখনো, যে আমি এটা তো শিখতে চাই, অবশ্যই শিখিয়ে দিবে, অবশ্যই শিখিয়ে দিবে। সবাইকে আমার আমার ইভেন আমার তো পেজ এমন কোনো কিছু হয়নি, যারা রিলেটিভস আছে, দেন হচ্ছে আশেপাশের মানুষ আছে, যারাই আসে, না আমি তো আমার আর কি বিজনেসের গুমর তো আমি অবশ্যই বলবো না, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব, যে না কিভাবে আগাইতে হবে, কিভাবে অনলাইনে ফোকাস করাইতে হবে, কোন প্রোডাক্টটা চুজ করবা, এগুলো যতটুকু আমার অত বেশি এক্সপিরিয়েন্স নাই, যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করার ট্রাই করতেছি, ঠিক আছে। ইভেন যারা হচ্ছে যে বললাম ছোট ছোট মফস্বলের ইয়েরা আছে, কিছু কিছু আপুরা আছে যারা ছোট করে শুরু করতে চাচ্ছে, তাদেরকে ইভেন আমি ফুললি সাপোর্ট দিচ্ছি, যতটুকু আমার পক্ষ থেকে পসিবল হচ্ছে ততটুকু করার ট্রাই করতেছি। কারণ আমি কারো দ্বারা বেনিফিটেড হয়েছে, আমি কেন মানুষকে করব না, ঠিক না? আমি এটা তো আমি যদি করি সেক্ষেত্রে তাদের দোয়া আমার কাছে থাকবে, এটার বদলতে হয়তো বা আল্লাহ আমাকে ভালো কিছু দিতে পারবে, ঠিক না? এটাই। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক কিছুই জানতে পারলাম এবং খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় যে অনেকে উৎসাহ, যারা এখনো শুরু করে নাই তারা অবশ্যই শুরু করবে, যাদের ইচ্ছা আছে মনে একটু তারা অবশ্যই শুরু করবে, আজকে থেকে শুরু করেন, ইনশাল্লাহ 2-3 বছর পরে অনেক দাঁড়িয়ে যাবে, বা অল্প সময়, এটা আসলে সময় ডিপেন্ড করে আপনি কিভাবে পরিশ্রম করছেন, কিভাবে নিজের পেজটা প্রমোট করছেন, সবকিছুর উপরেই নির্ভর করে। আমি অনুষ্ঠান শেষ করব, যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমার সাথে যারা 3 জন অতিথি আজকে উপস্থিত আছেন, আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনাদের শেষ বক্তব্য আজকের মতো। আমি প্রথমে সেলিনা ইকবাল পপি আপনার কাছে জানতে চাইবো। আপনাকে প্রথমে ধন্যবাদ আপু, আমাদেরকে এভাবে সম্মানিত করার জন্য। প্রথমেই যে আপনি যে সম্মান আমাদেরকে দিয়েছেন এটার জন্য অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদেরকে সবাইকে কিছু বলার সুযোগ দিয়েছেন, কিছু মানুষকে শেখার সুযোগ দিয়েছেন, আমরা কিছু বলার সুযোগ পেয়েছি, এবং আমাদেরকে হয়তো বা আজকে আপনার উদ্দেশ্য করে কিছু মানুষ হয়তো বা আমাদেরকে আজকে চিনবে যে আমরা নারী উদ্যোক্তা আছি, এরকমও হতে পারে। তো যাই হোক, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। যারা এখান থেকে কিছু শিখলেন তারা কাজ মানে জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। আর যারা হচ্ছে মানে এগুলো দেখে যাদের অনেকেরই খারাপ লাগতে পারে, ভাল লাগতেছে না, তাদের জন্য সমবেদনা।
আপুকে আমি পার্সোনালি ইনভাইট করলাম, কখনো বাংলাদেশে আসলে অবশ্যই ড্রেস আপের শোরুমে এসে একবার ঘুরে যাবেন, আশা করছি ভালো লাগবে। আমার শোরুমটা সবাই খুব পছন্দ করে, আমি আমার নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে মানে তৈরি করেছি। আর যারা বাইরে আছেন তাদের জন্য কিন্তু আমরা এখন খুব ভালো একটা সার্ভিস চালু করেছি, টেলারিং সার্ভিস, যেটা মানে খুবই একটা আপনাদের জন্য যারা বাইরে থাকেন তাদের জন্য খুব কষ্টদায়ক একটা সার্ভিস, যে টেলারিং অনেক অনেক টাকা খরচ হয় বাইরে যারা তো বাইরে একদম, থাকে। হ্যাঁ বাইরে অনেক টাকা খরচ হয়, একটা ব্লাউজ হ্যাঁ, বানাতে আমাদের প্রচুর অনেক টাকা টাকা খরচ হয়। তো আমরা এখন ড্রেস আপ টেলার স্টুডিও আছে আমাদের, সেখানে এই অনেক আপুরা কিন্তু আমাদের থেকে কেনাকাটা করে অথবা বাইরে থেকে কেনাকাটা করেও আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এবং আমরা সেগুলো টেলারিং করে তারপর আপনাদের ওখানে পার্সেল করে দিচ্ছি ডিএচএল এর থ্রু। তারপরে ফেডেক্স আছে, আমরা এইভাবে করে পাঠিয়ে দিচ্ছি অনেককে। তো এটা আমি মনে করি যে একরকম আমার বিজনেস ঠিক আছে, কিন্তু এটা অনেক বড় একটা সহায়তা, আমি এটা মনে করি। আমি হ্যাঁ কারণ হচ্ছে, বাইরে যারা হ্যাঁ, থাকে আমার মনে হয় এটা অনেক বড় একটা অনেকের সহায়তা। আত্মীয়র কাছে হাত পাততে হয় যে আমাকে একটু এটা টেলারিং করে দিবি, আমাকে একটু এরকম করে দিবি। অনেকে বিজি থাকে, মানে দাম দিতে চায় না, ইয়ে করতে চায় না। কিন্তু আমরা আসলে সেই জিনিসটা খুব সুন্দর করে চিন্তা করেছি যে এই বাইরে থাকে যারা যারা মানে এই ইয়েতে আছেন, এদের জন্য আমরা একটা আলাদা একটা সেকশন তৈরি করেছি, যে ওনাদের ইমোশনটা আসলে অন্যরকম থাকে, দেশের সাথে একটা ভালোবাসা থাকে। ওনারা মানে সবসময় দেশের, আমাদের দেশে তো আসলে আমরা এখানে আত্মীয় স্বজনের সাথে যে কোনো সময় চাইলেই দেখা করতে পারি, একটা অন্যরকম ইয়ে থাকে। বাইরে থাকাটা আসলে খুব কষ্টের, খুব কষ্টের। সব ধরনের পণ্য থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক কিছু থেকে বঞ্চিত, হয়তো বা একটা মানে সুন্দর একটা লাইফ তারা লিড করতে পারে, বা একটা শুধু থাকা খাওয়ার একটা ভালো ব্যবস্থা থাকতে পারে, কিন্তু মানে ইমোশনাল যে ফ্যাক্ট গুলো সেগুলো খুবই মানে তারা বঞ্চিত হয়, আমি এটা মনে করি। তো এখন আপনি ঠিকই আত্মীয় স্বজন, বলেছেন, আপনি ঠিকই আত্মীয় বলেছেন। স্বজন হ্যাঁ আমি আর আমাদের ইয়ে করতে দেশে পারি না। আপনি আমার আমার সেকশন থেকে যতটুকু সম্ভব হয় যারা বাইরে থাকে আমি তাদেরকে হেল্প করার ট্রাই করছি, যে তাদেরকে মানে প্রোডাক্ট আলাদাভাবে প্রেফার করার দেওয়া এবং তাদের টেলারিং সার্ভিস এগুলো আর কি আমি দেওয়ার ব্যবস্থা করছি। তো আমার জন্য দোয়া করবেন। আমরা তো আমাদের অনেক ধরনের প্রোডাক্ট তো আছে অলরেডি, অনেকে জানে যে এখন যেমন কিছু ইয়েও দিচ্ছি, চা পাতা, ঘি, বিস্কিট, তারপর কিছু ইয়ের এই দিচ্ছি, কি বলে এটাকে, আয়ুর্বেদিক প্রোডাক্ট, এরকম ভালো ভালো কিছু জিনিস দিচ্ছি যেগুলো আসলে আপনি একটা ভালো ঘি কিন্তু চাইলে মানে বাইরে পাওয়া যাবে না, একটা ভালো চা পাতা চাইলে পাওয়া যাবে না, অথবা মানে ফ্রেশ একটা কিছু যেটা আর কি মানুষ চোখ বন্ধ করলেই মনে করে যে হ্যাঁ ড্রেস আপ থেকে নিবো, এরকম এরকম একটা ব্র্যান্ড আমি তৈরি করার চেষ্টা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনিও দোয়া করবেন আপু, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমি মনে করি যে মানে আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন বা আমাদের সিএমএম টিভি কে সময় দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন একটু ব্যস্ত এবং থাকি আপনাদের আমি, এটা সত্য কথা, কিন্তু মানে আসলে নিজের ব্র্যান্ডটাকে আমি যখন ডেভেলপ করতে যাব, আমাকে প্রতিটা জিনিস আমাকে দেখে রাখতে হয়। তো প্রতিটা জিনিস আমাকে ফলো আপ করতে গেলে এবং প্রতিটা সেকশন আমাকে ফলো আপ করতে গেলে আমি একটু ব্যস্ত থাকতে হয় ওদের, মানে আমি ফুললি ডেডিকেটেড, আমার বিজনেসের জন্য ফুললি ডেডিকেটেড। এই জন্য আমি একটু ব্যস্ত থাকি, এটা অস্বীকার করব না, কিন্তু আমি কখনো চাই না যে আমি মানে সবার থেকে ডিটাচ হয়ে যাই, সবার সাথে আমি মিলেমিশে থাকতে চাই। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার ড্রেসের বাইরেও আপনি আরো চিন্তা ভাবনা করছেন বা আপনি আরো আইটেম আছে, সেটা আমরা জানতে পারলাম শত ব্যস্ততার মধ্যে। এবং আপনার অভিজ্ঞতাগুলো আমাদের দরকার ছিল, আমাদের দর্শকদের দরকার হচ্ছে। যদিও আপনার লাইভ অনেকেই দেখে, তারপরে যারা দেখে না তারা হয়তো আজকেই প্রথম দেখলো আপনাকে, এমনও কয়েকজন হয়তো থাকবে। হ্যাঁ, এরকমও হতে পারে, অবশ্যই এরকম আছে না। তো সেই জন্য তারা আপনাকে ধন্যবাদ, আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো আমাকে অনেকে চিনবে, জানতে পারবে, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং সোমা, আপনার শেষ বক্তব্য আজকে। শেষ বক্তব্য হচ্ছে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব এক্সাইটেড ছিলাম আজকে আসার জন্য, ঠিক আছে, যেহেতু আমার এটা ফার্স্ট ইন্টারভিউ, ঠিক আছে। এর জন্য হচ্ছে আপুকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যারা যারা এতক্ষণ আর কি যাবত টলারেট করছিলেন আমাদেরকে, বা এত, আমি এখানে আরেকটা মোবাইল আছে এখানে দেখতেছিলাম, সবাই অনেকে চিনে আমাকে, এই জিনিসটা জেনে অনেক ভালো লাগছে। প্লাস হচ্ছে আর কি এখানে এসে যে আমার মনের কিছু কথা বলতে পারবো, বা হচ্ছে আমার কথা যদি কারো একটুখানি উপকার হলে আমি আর কি নিজেকে ধন্য মনে করবো। প্লাস হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই জায়গায় আমাকে আনার জন্য, ইনভাইট করার জন্য, যে না, ঠিক আছে। আপনিও আর হচ্ছে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। সবারই অনেক ধরনের, যারা ব্যবসা করে তাদের তো আরো বেশি ব্যস্ততা থাকে। তো আপনাকেও ধন্যবাদ।
আমার দর্শকদেরকে আপনারা কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আসলে আমরা এখানকার অনলাইন সম্পর্কে জানি, বাট বাংলাদেশের অনলাইন সম্পর্কে আমরা এখনো অনেক কিছুই জানি না, এবং মনে হয় যে বাংলাদেশ মনে হইলেই মনে হয় যে প্রতারণা সবকিছু, এই আর কি। তো সেই ক্ষেত্রে যে আসলে এই জিনিসটা কিছুটা গুটিয়ে আসছে এবং সামনে আরো স্বচ্ছতা আসবে। আর যারা ফেক আইডি করে বা ফেক পেজ করে ফেক জিনিস আম, বিক্রি করছে, তাদের ব্যাপারেও আইনগত ব্যবস্থা হওয়া উচিত, এবং মনে হয় এটা হবে আহ, অদূর ভবিষ্যতে। শারমিন, আপনার আজকের মতো শেষ কথা। আপনি যদিও কম কথা বলেন, কম কথা বলেছেন, আজকের মতো সবচেয়ে শেষ বেশি হচ্ছে কথা আপু। মনে হয় আমি বলছি আজকে, মনে হয় আপনাকে আমি অনেক অনেক বলেছি। ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা অনেক বেশি এই জন্য। আপু তো কথা বেশি বলতে পারেন, ভালো, এই জন্যই বলবেন। আর আপনি তো সব দরকারি কথা, আমার মনে হয় যে প্রত্যেকটা হ্যাঁ কথাই প্রয়োজনীয় কথা বলেছেন। ইভেন আমাদেরও আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। ইভেন হ্যাঁ আমরা কি বলবো, আমি আমরা আমি মাত্র গুটি গুটি পায়ে আগাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি তো আমাদের ইন্সপিরেশন। আপনার কাছ থেকে আমরা শুনবো, আমরা আবার ছোট ছোট, আমরা একটু একটু বলে আর কি আমি সবাই যে এটাই। আমি প্রোগ্রামে আসার আগে আসিফ, আমার আমার হাজবেন্ড বলছে যে তুমি তো কাউকে কোনো কথাই বলতে দিবা না, ওরা তো ভালো হয়েছে আপু আপনার জন্য। আমরা যারা নার্ভাস তাদের জন্য ভালো হয়েছে, আপনি ব্যাকআপ দিচ্ছেন। আর আপনার থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি। অনেক সুন্দর করে প্রত্যেকটা কথাই, এমন না যে আপনি এলোমেলো কথা বলছেন, আপনি খুব গুছিয়ে কথা বলছেন এবং হুম। চমৎকার করে সব যৌক্তিক কথাগুলো বলছেন, যেগুলো আমাদের নারীদের জন্য, সবার জন্যই দরকার, বাট নারীদের জন্য বেশি দরকার। বাংলাদেশে যারা আছে বা বাংলাদেশের বাইরেও যারা আছে, এইখানে অনেকে হাউস ওয়াইফ আছে, বাট কিছু করতে চায়, কিছু খুঁজে পাচ্ছে না, এরকম বাংলাদেশে যেরকম আছে এখানেও আছে, তারাও হয়তো কিছুটা উৎসাহ বোধ করবে আপনার কথাগুলো থেকে। এবং তিনজনকেই ধন্যবাদ যারা আমাদের লাইভে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে আমাদের পুরো প্রোগ্রামটি দেখেছেন। এবং করোনার সময় সবাই সতর্ক থাকবেন, সবাই সবার মতো করে সাবধানতা অবলম্বন করে যা করার করবেন। আর অনলাইন ব্যবসাকে আসলে পজিটিভ করে নিয়ে আসার জন্য যেই পদ্ধতিগুলো দরকার, যেই আইনগত ব্যবস্থাগুলো দরকার, আমার মনে হয় বাংলাদেশে সেটা এখন করার সময় এসেছে, না হয় প্রতারণা আরো বেশি বাড়বে। আর প্রতারণার চাপে যারা অনেস্টলি ব্যবসা করছে তাদের অনেকটা বাধাগ্রস্ত হতে হবে এবং প্রতিবন্ধকতার শিকার হতে হয় অনেক সময়। তো এই জিনিসগুলো যত স্বচ্ছতা আসবে, ততই অনলাইন ব্যবসার আরো বেশি প্রসার হবে। যেমন এখন বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করার একটা সবার মধ্যেই একটা প্রবণতা এসেছে এবং করছে। তো এই জিনিসটাকে আরো উৎসাহিত করার জন্য প্রশাসনিকভাবে যেই এবং সরকারিভাবে যেই পদ্ধতিগুলো নেওয়া উচিত, সেগুলো আমার মনে হয় যে করবে। এবং হয়তো অনেকে চিন্তা ভাবনা করছে বা হয়তো প্রসেসিং এ আছে, আমি যতটুকু জানি যে অনেক আইন প্রসেসিং এ আছে যে অনলাইন প্রতারণার ক্ষেত্রে প্রতারণার শিকার যারা হচ্ছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য। অদূর ভবিষ্যতে আরো ভালো হবে অনলাইন ব্যবসা, সেই প্রত্যাশা সবার কাছে। এবং আপনাদের ব্যবসার সফলতা কামনা করি। বাংলাদেশে গেলে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথেই, আর আপনাদের ইনশাআল্লাহ। ব্যবসা স্বচক্ষে দেখার সুযোগ পাবো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো।